নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সাজিদ সোনালিকার শাড়ির কুচি টান মেরে খুলে শরীর থেকে আলাদা করে নিচে ফেলে দিল। সোনালিকা অশ্রু নয়নে আকুতি মিনতি করছে ছেড়ে দিতে। শাড়ি থেকে শরীর আলাদা হতেই লজ্জায় দুহাত বুকে চেপে সাজিদের পা জড়িয়ে ধরে বসে পড়ে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি দিও না। সমাজে মুখ দেখাতে পারবো না। সাজিদ ধাক্কা দিয়ে সরিয়ে দিল পায়ের কাছ থেকে। একটু জোরেই লেগেছে, যার জন্য সোনালিকা একটু দূরে খাটে গিয়ে বাড়ি খায়। ক্ষমা করব, তাও তোকে ইম্পসিবল। তোর জন্য আজ আমি সবার কাছে খারাপ। সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। যে মা আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, আছে আমার মুখ দেখতে চায় না। তোর জন্য ভার্সিটি থেকে আমাকে বের করে দিয়েছে। কি বলেছিলি তোর লজ্জা হরণ করছে? তাই আজই সেই মিথ্যে কথা সত্যি করে দেব। বলেই সাজিদ সোনালিকাকে টেনে তুলে দাঁড় করায়। সোনালিকা ছোটার জন্য ছটফট করছে। সাজিদ সেদিকে লক্ষ্য না করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। চোখে তার প্রতিশোধের নেশা, যা দেখে সোনালিকার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ে সোনালিকার হাত পা কাঁপছে। নিজেকে শূন্য মনে হচ্ছে। আজ কি সত্যি সে ধর্ষিতা হয়ে যাবে? যা মজার ছলে বলেছিল আজ তা সত্যি হতে চলেছে। চোখ দিয়ে পানি পড়ছে। ও জানেই না সাজিদের সাথে এত কিছু হয়েছে। সামান্য একটা কথা বলার জন্য ও তো জাস্ট মজা করার জন্য এসব বলেছিল। আর সেই মজার জন্য যে কারো এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারেনি সোনালিকা। এই এক সপ্তাহে নানু বাড়ি ছিল সোনালিকা, তাই ভার্সিটিতে কি হয়েছে ও জানে না। আজ ভার্সিটিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরে এসেছিল। কিন্তু ভার্সিটিতে যেতে পারেনি তার আগেই কেউ ধরে নিয়ে আসে। সে আর কেউ না, সাজিদ। সাজিদ, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার পায়ে পড়ছি। আমি জানতাম না আমার ছোট মিথ্যা বলায় তোমার এত বড় ক্ষতি হবে। লিভ মি প্লিজ। হাসালে তুমি। আমাকে বলবে আর আমি বিলিভ করব? তোমার মতো মেয়েদের আমার জানা আছে। সবকিছু করে এখন না জানার ভান করছো। প্লিজ বিলিভ করো। সোনালিকাকে আর কিছু বলতে না দিয়ে সাজিদ ওর উপর শুয়ে পড়ে। সোনালিকা কি করবে বুঝতে পারছে না। কি করে সাজিদকে থামাবে? সাজিদ সোনালিকার হাত নিজের হাত দিয়ে খাটে চেপে ধরে। সোনালিকা আহ করে উঠে। সাজিদ আরো একটু জোরে চেপে ধরে। প্লিজ। সাজিদ ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। সোনালিকা ভেবেই নিয়েছে ওর সাথে আজ খারাপ কিছু হবেই। ও চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। এখান থেকে আর বাড়ি ফিরে যাব না। নিজেকে শেষ করে দেব। নিজের তো আজ এই দিনটা দেখতে হচ্ছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে সোনালিকা, কিন্তু সাজিদের কোনো টাচ এখনো শরীরে পড়েনি, বরং সরে গেছে। মনে হলো হাতও আলগা। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায়। সোনালিকা দেখে সাজিদ খাটের কিনারে মাথা নিচু করে বসে আছে। সোনালিকা কিছু বুঝতে পারছে না সাজিদ চাইছেটা কি। এভাবে আমার দিকে না তাকিয়ে থেকে চলে যা আমার সামনে থেকে। গো নাও। সোনালিকা অবাক হয়ে তাকিয়ে আছে। সাজিদ কি বলছে? চলে যেতে? আমি কি ঠিক শুনলাম? উঠে দাঁড়িয়ে গেলাম। আমি সত্যি যাব? তুমি? কেন, তুই কি ধর্ষণ হতে চাস নাকি? না, কিন্তু যা বলছি এই মুহূর্তে যদি না যাস, তাহলে যা করিনি তা কিন্তু করে দেব। আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি, তাই তোকে ছেড়ে দিলাম। কিন্তু কোনোদিন আমার সামনে আসিস না, তাহলে আমি এই কাজটা করেই ফেলবো। তোর জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে। আমি তোকে জাস্ট ভয় দেখানোর জন্য এত কিছু করেছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ এখান থেকে। সোনালিকা আর কিছু না ভেবে ঝটপট শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। কোনো রকম পরে দরজা খুলে বেরিয়ে যায়। বাড়িতে এসেই কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায় সোনালিকা। এখনো ভয়ে তার আত্মা কাঁপছে। কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। রাতে শুয়ে আছে খাটে। সোনালিকার বারবার সাজিদের কথা মনে পড়ছে। সোনালিকা ওর ফ্রেন্ড আনিশাকে কল করে জেনেছে যে সাজিদকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে। আর সব আমার জন্য। তখন থেকেই খারাপ লাগছে আমার। এই মিথ্যা বলায় সাজিদের এত বড় ক্ষতি হবে জানলে কখনো বলতাম না। সাথে সাজিদের জন্য শ্রদ্ধাও আসছে। ও চাইলেই আমার সাথে অনেক কিছু করতে পারত, কিন্তু ও এভাবে কিছু করেনি। ভয় দেখানোর জন্য এত কিছু করেছে। এত ভালো ও, আর আমার জন্য কিনা সবার কাছে খারাপ হলো। সোনালিকা ভার্সিটিতে এসে সোজা স্যারের রুমে এসে নক করে ভিতরে ঢুকলো।
স্যারকে সব বলতে হবে যে সাজিদ আমার সাথে খারাপ কিছু করেনি। আমি সেদিন মিথ্যে বলেছি। যার শাস্তি দেওয়ার আমাকে দিক, আমি মাথা পেতে নেব। স্যার স্যার আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। আরে সোনালিকা, মাঝে এতদিন পর এলে যে? আমি জানি তো ওই রাস্কেলের জন্য তুমি ভার্সিটিতে আসোনি। ওকে আমি ভার্সিটি থেকে বের করে দিয়েছি। এখন তো আর সমস্যা নেই, তাই না? মামুনি, তোমার আব্বুকে কি কিছু বলেছো এইসব? না। বাঁচালে মামুনি, আমি তো চিন্তায় ছিলাম কখন তোমার আব্বু এসে আমার চাকরিটা খেয়ে নেয়। না বলে বাঁচিয়েছো। সাজিতর মতো ছেলেকে এমন শাস্তি দিয়েছি, ও আর কোনো ভার্সিটিতেই পড়তে পারবে না। স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো মামুনি। কি যে হবে কে জানে, চোখ বন্ধ করে বলতে লাগলাম। স্যার সাজিদ আমায় কিছু করেনি। ওই দিন আমি যা বলেছিলাম সব মিথ্যে ছিল। আমি ফ্রেন্ডদের সাথে ডেয়ার নিয়ে এসব করেছিলাম। আমি ভাবতেও পারিনি এইটুকু বলতেই আপনারা ওকে এভাবে ভার্সিটি থেকে বের করে দিবেন। ওর কোনো দোষ নেই স্যার। চোখ খুলেই স্যারের দিকে তাকাতেই স্যার জোরে চিৎকার করে দাঁড়িয়ে গেল। সি, তুমি এমন একটা কাজ করেছো, আমি তো বিশ্বাস করতে পারছি না। সোনালিকা, তোমাকে কত ভালো ভেবেছিলাম, সেই তুমি কিনা এমন মিথ্যা কথা বললে। এই জন্যই তো বলি, এত ভালো একটা ছেলে কি করে এসব করতে পারে। স্যারের রুমে থেকে বেরিয়ে এলাম। স্যারের বকা আমার কিছুই হয়নি। সাজিদ যে ভার্সিটিতে আসতে পারবে এতেই অনেক। কিন্তু এটা বুঝতে পারলাম, যখন আমার কথা সবাই বিশ্বাস করেছিল তখন সাজিদকে কত খারাপ কথা বলেছিল। আর এখন যে জানতে পারলো সাজিদের দোষ নেই, সে মহান ব্যক্তি। এটা এমন কেন? খারাপ কিছু পেলে পৃথিবীর সব থেকে খারাপ বানিয়ে দেয়, আর ভালো পেলে সবচেয়ে ভালো। সত্যিটা যাচাই করেন। বাইরে এসেই কলির সাথে দেখা। কলি আমার বেস্ট ফ্রেন্ড। ওকে দেখিয়ে জিজ্ঞেস করলাম সব, আর বললাম তোরা তো সব জানতি যে এগুলো মিথ্যে, তাহলে বলিসনি কেন? ও বললো ও নাকি বলতে চেয়েছিল, কিন্তু হাসিব, সোহেল, নিশা ওরা নাকি বলতে দেয়নি। কলির থেকে সাজিদের বাসার ঠিকানা নিলাম। কি রে, সাজিদের ঠিকানা নিয়ে কি করবি? আমি ওদের বাসায় যাব। কিন্তু কেন? দরকার আছে। ওকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, আমার কিছু করতে হবে। ক্লাস করবি না? না। কলিকে সব বলে আমি চলে এলাম গেটের কাছে। আসতেই অনেক সামনে এসে পথ আটকালো। হাউ আর ইউ? ফাইন, সামনে থেকে সরো। কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না। কেন, ওই সাজিদের জন্য নাকি? ওকে কিন্তু ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন তো প্রতিদিন আসবে ভার্সিটিতে, ওর জন্যই তো আসনি, তাই না? না, আমি নিজের ইচ্ছেই আসিনি। সরো, আমার দরকারি কাজ আছে। অনেক আরো কথা বলছিল, আমি ইগনোর করে সরে আসলাম। এই ছেলেটা এত পিছনে লাগে, অসহ্য জাস্ট। গায়ে পড়া স্বভাবের। কলির দেওয়া ঠিকানায় গাড়ি নিয়ে এলাম। আজ ড্রাইভারকে ইচ্ছে করে আনিনি, যাতে একা যেতে পারি। কিন্তু এটা তো বসতি, এত ছোট গলিতে গাড়ি যাচ্ছে না। জানালা দিয়ে বাইরে তাকালাম। অসংখ্য ময়লার মধ্যে বাচ্চারা দৌড়ে চলছে। কেউ রান্না করছে, খোলামেলায় ময়লা খাবার কেউ খাচ্ছে, খোলামেলায় গোসল করছে। এখানে সাজিদের বাসা কোনটা কি করে বুঝবো? হঠাৎ কিছু বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে এলো। গাড়ি ভিড় করে দাঁড়ালো। কি ঝামেলায় পড়লাম। গাড়ি থেকে নামতেই একটা মেয়ে এসে দাঁড়ালো। মোটামুটি সুন্দর। মেয়েটার গায়ে সাদা নীল মিক্স করা কামিজ পরা। অন্য সবার থেকে একটু সভ্য বোঝা যাচ্ছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি এখানে কেন এসেছি, কাকে খুঁজছি। আমি মেয়েটার কাছে সাজিদের বাসার কথা বললাম। মেয়েটি বলল চেনে, আমাকে নিয়ে যাবে। আমি মেয়েটির সাথে যেতে লাগলাম। এর মাঝে নামটাও জেনে নিয়েছি। মেয়েটির নাম তুলি। চিকনগুলির ভেতর দিয়ে যাচ্ছি, নাক আমার বন্ধ হয়ে আসছে। কি গন্ধ! এখানে কিভাবে থাকে এরা? নাক ধরে হাঁটছি। কিছুক্ষণ যাওয়ার পর একটা ছোট ঘরের সামনে এসে থামলো তুলি। একটা ছোট ঘর, রুমে একটা খাট আর একটা টেবিল আছে। সেখানে কয়েকটা জিনিস, আর খাটে শুয়ে আছে একটা মাঝবয়সী মহিলা। তুলি, মেয়েটি বলল এটা সাজিদের মা। চাচি দেখো, সাজিদের ফ্রেন্ড এসেছে। কথাটা বলতেই মহিলাটি তার দুর্বল শরীর নিয়ে উঠে বসলো, আর আমার দিকে অবাক হয়ে তাকিয়েছে। কে এই মেয়ে? কখনো তো সাজিদ মেয়ে বন্ধুর কথা বলেনি। মেয়েটিকে তো ধনী ঘরের মনে হচ্ছে। কেমন ছোট ড্রেস পরে এসেছে, হাঁটুর উপর জামা পরে আছে। সোনালিকা সাজিদের আম্মুকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে তাকালো। এরা নিশ্চিত এমন ড্রেস পছন্দ করে না। সোনালিকা ছোট একটা টপস পরে এসেছে। এমন করে তাকিয়ে থাকায় সোনালিকার অস্বস্তি ফিল হচ্ছে। সে নিজের জামা টানতে লাগলো। তুলি মেয়েটি চলে গেল। সোনালিকা আর একটু এগিয়ে এসে সাজিদ ও মায়ের পাশে বসতে চেয়েও বসলো না। আন্টি, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আপনি হয়তো কথাটা শোনার পর আমাকে অনেক খারাপ মেয়ে ভাববেন, কিন্তু আমি তাও কিছু মনে করব না, কারণ আমি ভুল করেছি আর আমার জন্য সাজিদের এত ক্ষতি হলো। তোমার কথা আমি বুঝতে পারছি না মা। আন্টি, আমি সোনালিকা। নামটা শুনে আন্টি অপরাধীর মতো তাকালো আমার দিকে। আমি জানি এটা কেন,
আমি সব খুলে বললাম। সে সব শুনে কান্না করতে লাগলো। ছেলেকে যে খুব ভালোবাসে তার প্রমাণ, অনেক খারাপ ব্যবহার করেছে সেটা বলল। আমি অপরাধ করেছি যেন তিনি আমাকে কিছু বলল না, উল্টো খেতে দিতে চাইলো। আমি না খেয়ে বিদায় নিয়ে চলে এলাম। বাইরে এসেই সাজিদের সাথে দেখা হলো। কেমন অবস্থা হয়েছে তাকানো যাচ্ছে না, খুব মায়া হচ্ছে। আমাকে দেখে অবাক হয়েছে, রেগে দৌড়ে আমার হাত শক্ত করে ধরলো। কি হচ্ছে সাজিদ? আমার হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। সাজিদ শক্ত করে আমার হাত মুঠো করে ধরেছে। আমি সত্যি ব্যথা পাচ্ছি। সাজিদের চোখ লাল টকটকে হয়ে আছে, যেন চোখ দিয়ে ভরসা করে দেবে আমাকে। চেঁচিয়ে আমাকে বলল, তুই এখানে কি করছিস? আমি এখানে। আর কিছু বলতে পারলাম না। তুলি নামের মেয়ে দৌড়ে এলো আর বলল, এই কি, তুমি ওকে এভাবে ধরে চেঁচামেচি করছো কেন? বন্ধুর সাথে কেউ এমন আচরণ করে? কি বলছিস? কে আমার বন্ধু? কেন, এই মেয়েটা তোমার বন্ধু না? না, এই মেয়ে আমার শত্রু। একে জানিস? সোনালিকা, যার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তাকে আমার বন্ধু ভাবছিস? কি বলছো? এই সে কান্নাকিনি যে তোমার ভার্সিটির সবার সামনে বলেছে যে তুমি ওর লজ্জা হরণ করেছো ক্লাসের দরজা বন্ধ করে, যার জন্য তোমাকে ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আমাকে কি এই মিথ্যা বলা বলে কিনা তোমার ফ্রেন্ড, তাই তো চাচির কাছে নিয়ে গিয়েছিলাম। মেয়েটা বাজেভাবে নানা কথা বলেই যাচ্ছে। সাজিদের চোখে নিজের জন্য শুধু ঘৃণা দেখতে পাচ্ছি। কেন জানি খুব খারাপ লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমি তো সবাইকে সত্যিটা বলে এসেছি, আর সাজিদ আমায় ভুল বুঝছে। আমার কোনো কথা না শুনে টেনে আবার বাড়িতে নিয়ে আসে আর চেঁচিয়ে ও মা মা করে ডাকতে লাগলো। সাজিদের মাও বেরিয়ে আসে আর এসে আমার সাথে সাজিদকে দেখে বেশ অবাক হয়। সাজিদ একের পর এক বাজে কথা আমার নামে বলে চলেছে। আন্টি রেগে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে চোখের পানি ফেলছি। হঠাৎ ঠাস করে শব্দ হলে চোখ উপরে তুলে থমকে গেলাম। আন্টি সাজিদকে চড় মেরেছে। সাজিদ এক হাতে গাল রেখে আছে, আরেক হাত দিয়ে এখন আমার বাম হাত শক্ত করে ধরে আছে। আন্টি হাত ছাড়িয়ে নিল। তোকে দেখে অবাক হচ্ছে সাজিদ, তুই একটা মেয়ের সাথে এমন বাজে ব্যবহার করতে পারছিস? এভাবে টেনে নিয়ে এসে যা না তাই বলেছিস। তুই জানিস ও কেন এসেছিল? জানিস না? না জেনে কি করে নিজের ইচ্ছে মতো বলতে পারনি। ও তোর সাথে যা করেছে সব আমার কাছে এসে স্বীকার করেছে। বলেছে তুই ওর সাথে কিছু করিসনি। ও যা বলেছে সব মিথ্যে। তোর স্যার ফোন দিয়ে তোকে আবার ভার্সিটিতে যেতে বলেছে। সোনালিকা ভার্সিটিতে সব স্বীকার করেছে। ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছে। আমিও ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুই একটা ছেলে হয়ে ওর সাথে এখন এমন ব্যবহার কি করে করেছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? সাজিদ হয়তো এগুলো শুনে প্রচুর মাপের অবাক হয়েছে। অবাক চোখে আমার দিকে তাকালো। আমি কিছু না বলে বাসায় চলে আসলাম। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ ভাইয়া মাথার কাছে এসে বলল। আমি উঠে বসতে গেলে বসতে দিল না, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর নানা কথা বলে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। এটা ভাইয়া আর আব্বুর কাজ। এখন আমি ঘুমের ভান করে থাক, তারপর আব্বু আসবে। তাই হলো। ভাইয়া ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি, তাই চলে গেছে। এখন আব্বু এসে একই কাজ। চলে যাওয়ার আগে কপালে চুমু দিল। আমি দুজনের আদর খেয়ে চোখ মেললাম। সবার এত ভালোবাসা পেয়েও আজ ঘুম হচ্ছে না। যদি জানতো ঘুম না আসা পর্যন্ত নড়তো না, তাই তো ভান করেছি ঘুমে। আমার নাম সোনালিকা চৌধুরী। আব্বু আম্মু আর বড় ভাই দাদা দাদি নিয়ে আমাদের পরিবার। আব্বু বড় বিজনেসম্যান, টাকা পয়সার অভাব নেই বললেই চলে। সবার চোখের মনি আমি। ভাইয়া রায়ন চৌধুরী, আব্বু রাজীব চৌধুরী, আম্মু হেনা বেগম। সাজিদের কথা মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে। কেন জানি সেই দিনের পর থেকে সবসময় মনে পড়ে। আজ এত খারাপ বিহেভ করেছে, তবুও আমার চোখ সরাতে পারছিলাম না। কষ্ট হলেও ভালো লাগছিল। পরের দিন ভার্সিটি এসেই বসে আছে। আমি গিয়ে তার সামনে বসে পড়লাম। এক ধ্যানে পড়েই চলেছে সাজিদ, আশেপাশের খেয়াল নেই। আমিও এক ধ্যানে তাকিয়ে আছি। সাজিদের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা ঠিকঠাক কালো শার্ট পরে আছে। এইটাই অনেক মানিয়েছে। আর গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ সাজিদ আমার দিকে তাকালো, কেমন যেন অদ্ভুত ভাবে তাকালো। হয়তো আমাকে আশা করেনি। হাই, আমি হাত নাড়িয়ে হেসে বললাম। কালকের পর যে আমি এত ভালো করে কথা বলবো সাজিদ তা ভাবেনি। সাজিদ কিছু না বলে সরি বলল। আমি ইটস ওকে বলে দিলাম, কিন্তু সাজিদ আর কথা বলল না। আমার আরো কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে আর কথা বলল না। বোঝা গেল এখনো অভিমান করে আছে। ক্লাসে আমি সারাক্ষণ সাজিদের দিকে তাকিয়েছিলাম। সাজিদ আর আমি কিন্তু এক বেশ। তা নিয়ে আনিশা তো অবাক। আমি পড়ায় মনই বসাতে পারিনি। ছুটির পর দৌড়ে সাজিদের সামনে গিয়ে দাঁড়ালাম। সরি সাজিদ, ওইসব মনে রেখো না প্লিজ। এখন তো সব ঠিক, তাই না? কি হলো? আমি কিন্তু সব ঠিক করেছি।
তার জন্য আমরা তো ফ্রেন্ড হতেই পারি, তাই না? সাজিদ কিছু না বলে আমাকে ইগনোর করে চলে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। হঠাৎ অনেক এসে সামনে দাঁড়ালো আর সারা রাজ্যের কথা বলতে লাগলো। আমি ইগনোর করে গাড়ি করে বাড়ি চলে এলাম। পরের দিন ক্যান্টিনে বসে আছি আমি। আনিশা আর কলি তিনজন খাচ্ছি আর গল্প করে চলেছি। হঠাৎ খেয়াল করলাম সাজিদ ক্যান্টিনে এসে বসলো, সাথে ওর ফ্রেন্ড জনি আছে। কিছু নিয়ে কথা বলছে। আমার কেন জানি সাজিদের সাথে কথা বলতে মন চাইলো। আমি উঠে দাঁড়ালাম খাওয়া রেখে। পেছনে থেকে আনিশা বলল, কোথায় যাচ্ছি? আমি বললাম, সাজিদের সাথে কথা বলতে। এটা শুনে দুজনে আমাকে নানা জ্ঞান দিতে লাগলো। কেন যাচ্ছি, কি কারণে, এখন গেলে সাজিদ অপমান করবে, কাল ইগনোর দেখিয়ে চলে গেছে, সেই ঘটনার জন্য আমাকে ক্ষমা করে না, নানা কথা, আমাকে তো যেতেই দেবে না, নানান কথা, আমাকে তো যেতেই দেবে না। কিন্তু আমিও কম কিসে, আমি তো যাবই। আমার সাজিদের সাথে কথা না হলে কেমন একটা লাগে। ওদের কথা বাদ দিয়ে আমি এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে আসতে দেখে সাজিদের বন্ধু আর সাজিদ আমার দিকে তাকালো। সাজিদের চোখে রাগ আর ওর বন্ধুর চোখে অবাক হওয়া। আমি তাদের চোখের ভাষা বুঝেও না বুঝতে পারার মতো করে ওদের সাথে বসে পড়লাম। হাই, কেমন আছো তোমরা? তুমি এখানে কি করছো? কি করব মানে? এখানে সবাই চা করতে এসেছে তাই। তাহলে এখানে এসেছো কেন? গল্প করতে। তুমি কি পাগল? তোমার মতো মেয়ের সাথে আমি গল্প কেন করতে যাব? আর কালকেও দেখছি কথা বলতে আসছো, এখন আবার তুমি কি চাই তোমার? কিছু না, জাস্ট ফ্রেন্ডশিপ করতে। আর তুমি আমার সাথে খারাপ বিহেভ কেন করছো? আমি ভুল করেছি, তা শুধরেও নিয়েছি। এখন তাহলে এমন কেন করছো? তুমি যাবে এখান থেকে। আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করব না। অন্য কারোর সাথে না করলে আমার সাথে করো। শত বলেও রাজি তো দূরে থাক, আর কথা বলাতে পারলাম না। এত ইগো, অসহ্য। আমি একাই কথা বললাম। আমার সাথে জনি কথা বললো, কিন্তু সাজেদার কিছু বলেনি। ছুটির পর গেট দিয়ে বাইরে আসতেই ভাইয়ার সাথে দেখা। আমি গাড়িতে না গিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এখানে কি করছো? এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একসাথে যাই। ও চলো। দুজন বাড়ি চলে এলাম। পরের দিন সোনালিকা ভার্সিটি যেতেই অনেক সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো। সোনালিকা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ব্যাপারটা ওর বুঝতে অসুবিধা হচ্ছে। কি রে, তুই এভাবে বসে আছিস কেন? সোনালিকা, আমি অনেক দিন ধরে কথাটা তোকে বলবো ভাবছি, কিন্তু সাহস হয়ে উঠিনি। আজ আর থাকতে পারলাম না। আই লাভ ইউ। আমি তোকে অনেক অনেক ভালোবাসি রে। হোয়াট? অনেক উঠে আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ রাজি হয়ে যা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি হাত ছাড়তে বলেছি, কিন্তু ও শুনছে না। এমন বাজেভাবে কেউ কখনো আমার সাথে করেনি। হঠাৎ ও এমন কেন করছে বুঝতে অসুবিধা হচ্ছে আমার। উপায় না পেয়ে ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দিলাম। তুমি আমায় মারলে? নেক্সট টাইম এমন করলে আমি ভাইয়াকে বলে দিব। আর তুমি হয়তো জানো আমার ভাইয়া জানলে তোমার কি অবস্থা করবে। বলেই চলে আসলাম। অনেকের চোখে রাগ ফুটে উঠেছে। ও যে এইভাবে প্রপোজ করে বসবে আমার ধারণার বাইরে ছিল ব্যাপারটা। আজ শুক্রবার, ভার্সিটি অফ, তাই কলিকে ফোন করে আসতে বললাম। বিকেলে শপিংয়ে যাব। 4টার দিকে বেরিয়ে পড়লাম। শপিং করে বের হয়ে গাড়িতে উঠতে যাব, হঠাৎ খেয়াল করলাম একটা মহিলা রাস্তায় পড়ে আছে। দূর থেকে মুখ চেনা যাচ্ছে না। আমি আর কলি এগিয়ে গেলাম। এ তো সাজিদের আম্মু। দুজন ধরে গাড়িতে এনে মুখে পানির ছিটা দিতে লাগলাম। আমি ভয়ে জড়সড় হয়ে আছি। কি হয়েছে ওনার? এখন এখানে বা কি করছিল? কলি বলে উঠলো, উনি চোখ মেলে তাকিয়েছে। আমি ওনার দিকে তাকালাম। আমাকে দেখে উনি অবাক হয়ে তাকিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এসেছেন? ওষুধ নিতে। সাজিদকে বলেননি কেন? বললো না কিছু। উনি কি এখনো রেগে আছে সাজিদের প্রতি? ওনার ওষুধ হাতে নিয়ে দেখলাম নষ্ট হয়ে গেছে। আমি এবার নেমে নিয়ে আসলাম, কিন্তু আমার মুখটা গম্ভীর করে রেখেছি। এবার কষ্ট লাগছে, এত বড় অসুখ হয়েছে। আন্টি, ওষুধ খেলে তো কিছু হবে না, ডাক্তার বললো আপনার অপারেশন করাতে হবে। সাজিদ আপনার অপারেশন করছে না কেন? আচমকা আমার হাত ধরে আকুতি মিনতি করে বলতে লাগলো, সাজিদ কিছু জানে না মা, ওকে কিছু বলিনি। তুমি আমার বলে দিও না, ছেলেটা তাহলে পাগল হয়ে যাবে। এত টাকা কোথায় পাবে ও, তাই তো বলিনি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়েছি। কলি আর আমি ওনাকে দিয়ে যেতে আসলাম, কিন্তু কলি নামলো না নোংরা দেখে। আমি ওনার হাত ধরে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম। চলে যাব তখনই সাজিয়ে দিল, আন্টি কোথায় গিয়েছিল, কেন, কি হয়েছে প্রশ্ন করতে লাগলো। আমি আছি খেয়াল করিনি। আমাকে দেখে শুরু হয়ে গেল আরো কথা। আমি যাও চলে আসতে চেয়েছিলাম, এবার চেয়ারই পেতে বসে পড়লাম বকা শোনার জন্য। এতে সাজিদ আরো অবাক হলো। তুমি এখানে বসলে কেন? বকা শুনতে কি তোমার ভালো লাগছে? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাব না, তুমি বকো, আমার শুনতে ভালোই লাগছে। কি ভালো লাগছে? আর তুমি আমার বাড়িতে কি করছো আবার? বেড়াতে এসেছি তাই না আন্টি? এবার আন্টি মুখ খুললো।
আর সাজিদকে বকতে লাগলো আমাকে এইভাবে বলার জন্য। আমি আন্টিকে থামিয়ে বাই বলে সাজিদের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে চলে আসলাম। বেচারার মুখটা দেখার মতো হয়েছে, ও হয়তো এগুলো হজম করতে পারছে না। এত বকা দেওয়ার পরও আমি এত ভালোভাবে কথা বলছি, মানতে পারছি না। আমি চোখ টিপ দিয়েছি, এটাতে তো সাজিদের মুখ হাঁ হয়ে গেছে। সাজিদের ভীতু মুখটা ভেবেই হেসে চলেছি। পাশে থেকে কলি জিজ্ঞেস করে যাচ্ছে, এত হাসছিস কেন? আমি কলিকে সব বললাম, ও রেগে গেল। তুই বলিসনি আমরা কেন এসেছি? না, আন্টি সব বলতে না করেছি। তবুও সাজিদের এমন করা উচিত হয়নি, ও ইদানিং বেশি করছে। আমরা তো সাহায্য করতে এসেছি, এত খারাপ ব্যবহার করলো আর তুই কিছু না বলে চলে এলি। কি বলবো, ও তো আমাকে খারাপ ভাবে। কেন খারাপ ভাবে? তুই তো সব স্বীকার করেছিস, তবু এমন কেন করছে? বাদ দিয়ে তো, কলি আরো অনেক কিছু বলল, কিন্তু আমার কিছু মনে হচ্ছে না। সাজিদ সবসময় আমাকে অপমান করে, তাতেও আমার খারাপ লাগে না, ভালো লাগে। মন চায় সবসময় সাজিদের সাথে থাকি, কথা বলি, দেখতে মন চায় কেন। 2 দিন পর ভার্সিটিতে বসে আছে কলি, আনিশা আর সোনালিকা। সবাই অবাক হয়ে সোনালিকার দিকে তাকিয়ে আছে, আর সোনালিকা মুখে হাসি নিয়ে বসে ভাবছে কি করে সাজিদকে নিজের মনের কথা বলবে। সোনালিকা, তুই শেষে ওই সাজিদকে ভালোবেসে ফেললি? সত্যি আমার অনেক অবাক লাগছে। শেষে কিনা সাজিদকে? কত ছেলে না তোর জন্য পাগল, আর তুই সবাইকে বাদ দিয়ে। সবাই সাজিদ না, ওকে? তবুও সাজিদ আর তোকে কি যাই? কোথায় তুই আর কোথায় সাজিদ? সাজিদ হলো অনেক গরিব, কেমন কম দামে ড্রেস পরে আসে। স্টপ দিস কলি, তুই হয়তো ভুলে যাচ্ছিস সাজিদকে আমি ভালোবাসি, তাই আমার সামনে ওকে নিয়ে আজে বাজে কথা আমি সহ্য করবো না বলেই চলে এলাম। আজকেই সাজিদকে বলে দিব যে আমি ওকে ভালোবাসি, কোনো কিছুতে দেরি করতে চাই না। সাজিদকে ভালো লাগতে শুরু করেছে, তখন আমি বুঝতে পারিনি এটা ভালোবাসা। কালকে যখন দাদুকে সব বললাম, তখন দাদু বলল এটাকেই ভালোবাসা বলে। আশেপাশে সাজিদকে না পেয়ে সোজা লাইব্রেরিতে চলে গেলাম। এখানেই আছে। এত কি যে পড়ে, উফ, পড়তে পড়তে পাগল হয়ে যাবে। আমি গিয়ে সেদিনের মতো সামনে বসলাম। সেদিন আসতে বসলো, আজ শব্দ করে বসলাম যাতে আমার উপস্থিতি টের পায়। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো, কিছু বলতে যাবে তার আগে আমি সাজিদের হাত ধরে নিলাম। ও অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে আছে, ছুটাতে চাইছে। আমি বললাম, প্লিজ ধরে থাকতে দাও, জরুরি কথা আছে প্লিজ। কি হলো জানি না, রাজি হয়ে গেল। সাজিদ, আমি একটা সত্যি কথা বলবো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটা সত্যি। কখন কিভাবে কি হলো আমি জানি না। কি হলো সেটা তো বলো। আমার না লজ্জা করছে বলতে, এভাবে কখনো বলতে হবে ভাবিনি। লজ্জা করছে? ওকে, তাহলে বলতে হবে না। তোমার ফালতু কথা শুনতেও চাই না, হাত ছাড়ো। না বলছি, আমি মোটেও ফালতু কথা বলবো না। সাজিদ রেগে অন্যদিকে তাকিয়ে আছে, ওর শোনার যে বিন্দু মাত্র ইচ্ছে নেই, মুখে প্রকাশ পাচ্ছে। সোনালিকা সেদিকে খেয়াল না দিয়ে মনে সাহস আনলো। কে জানতো নিজেকেই প্রপোজ করতে হবে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। এমন পোড়া কপাল কি আর কারো আছে? চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, আর সঙ্গে সঙ্গে ভূমিকম্প হলো মনে হয়। কথাটা বলতে দেরি হলো, আমার ধাক্কা খেতে দেরি হলো না। সাজিদ ধাক্কা মেরে আমার হাত ওর হাত থেকে সরিয়ে নিল। আমি আচমকা ধাক্কায় ঠাস করে নিচে পড়ে বসে পড়লাম। সাজিদের দিকে তাকিয়ে দেখি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে কিছু বলবো, সাজিদ বলে উঠল, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? আর ভাবলে কি করে আমি বিশ্বাস করবো এই কথা? ফালতুর একটা লিমিট আছে। কি চাইছো আবার আমাকে সবার সামনে হেনস্থা করতে? তোমার মতো মেয়ের সাথে এই জন্য আমি কথা বলতে চাই না। কি আবল তাবল বলছো সাজিদ? আমি কোনো নাটক করছি না। আই রিয়েলি লাভ ইউ। আর একটা বাজে কথা বলবে না। তোমরা ধনীরা কি পেয়েছো আমাদেরকে বলো তো? একবার অপমান করবে, একবার ভালোবাসি বলবে। ভাই, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আগের জন্য তো ক্ষমা চেয়েছি, সবাইকে বলেও দিয়েছি। সাজিদ সোনালিকার কথা না শুনেই বেরিয়ে গেল রুম থেকে। সাজিদ কিছুই শুনতে চায় না। এই মেয়ের মতলবটা কি? আমার পেছনে কেন পড়েছে কে জানে। সোনালিকাও ছেড়ে দেওয়ার পাত্রী না। সোনালিকা সাজিদের যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো আমার প্রস্তাবে রাজি হতেই হবে। বলেই বেরিয়ে এলো সোনালিকা। ক্লাস করে বাইরে চলে এলো। কি করা যায় ভাবছে সোনালিকা, কিভাবে সাজিদকে রাজি করাবে। ও তো সোনালিকাকে সহ্যই করতে পারে না। আম্মুর ডাকে বাস্তবে ফিরল সোনালিকা। কি বলো? খাবি না? সে কখন এসেছিস? কি এত ভেবে চলেছিস? খেতে মন চাইছে না? তোমার তো কোনো কালেই খেতে মন চায় না। চুপচাপ আয়। এত জোর কেন যে করো? তুই কি আসবি? চলো।
রাতভর ভেবে নিয়েছে সোনালিকা কি করবে পরদিন। 5তলা বিল্ডিং এর উপরে মানে ভার্সিটির ছাদের দরজা আটকে সোনালিকা দাঁড়িয়ে আছে। ছাদের কিনার ঘেঁষে আর ভার্সিটির সবাই নিচে থেকে চিৎকার করে বলে যাচ্ছে সোনালিকাকে নেমে আসতে, কিন্তু সোনালিকা নামবে না। নিচে সাজিদ আছে। সাজিদ অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি নাটক নাকি সত্যি লাভ দিবে? ভয় আর অবাক মিশ্রিত চোখে তাকিয়ে আছে। আশেপাশের সবাই সোনালিকাকে চিৎকার করে নামতে বলছে, কিন্তু সোনালিকা কিছুতেই নামবে না। তোদের কারো কথায় আমি নামবো না। আমি আজ এখান থেকে লাফ দিয়ে মরে যাব। তাতে যদি আমার শাস্তি হয় হোক। এখনো অনেকে মনে করে আমি শাস্তি পাইনি আর ভুল করে শাস্তিতে ঘুরে বেড়াচ্ছি। তার থেকে ভালো আমি মরে যাই, তাহলে অনেকে শান্তি পাবে। একটা ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়েছি, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া করেনি। এখন আমার ভালোবাসা কেউ নাটক বলছে। এই জীবন আমি রাখবো না। কেউ আজ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। নিচে থেকে সোনালিকার ফ্রেন্ডরা সবাই চিৎকার করে বলছে, কি হয়েছে? কি করলে তুই এই কাজ করা থেকে বিরত থাকবি? বল, আমরা তাই করব। তাও এত বড় একটা কাজ করিস না। সোনালিকা এতক্ষণ ধরে এই আশাতেই ছিল, কখন ওর ইচ্ছে জানতে চাইবে, কি করলে থামবে। এবার সোনালিকা যা বলল তাতে সবাই অবাক হয়ে সাজিদের দিকে একবার আর একবার সোনালিকার দিকে তাকালো। রুমে বসে আছি আর মুচকি হাসছি। এত খুশি লাগছে, মন চাইছে নাচ করি, কিন্তু পারছি না করতে। খুশিতে আমার উঠে নাচতেও কেমন অলস লাগছে। এত খুশি আমি রাখবো কোথায়? উফ, মুহূর্তটার কথা মনে পড়তেই কেমন সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ভাবতেই পারছি না, সারা ভার্সিটির সবার সামনে আমি একটা ছেলের জন্য এমন করলাম। এটাকেই কি ভালোবাসা বলে? যাই করি, অবশেষে যে সাজিদ রাজি হবে ভাবতেই পারিনি। সবার সামনে সাজিদ আই লাভ ইউ বলবে। ওর মুখে স্পষ্ট রাগ ছিল, কিন্তু সবাই আমার এই কাজে ওকে বলে বাধ্য করে। আমি তো সেই খুশি, যেভাবে বলেছে তো। কথাগুলো ভাবছি আর মুচকি হাসছি। হঠাৎ ভাইয়া রুমে এলো আর আমাকে এভাবে হাসতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে পাশে এসে বসলো। কিরে, এত হাসছিস কেন? কি হলো, কথা বল। এত খুশি কেন আমার বোনটা? ভাইয়া, আমি আজকে অনেক খুশি, এত খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এত খুশির কারণটা কি আমি জানতে পারি? না, কেন? এখন বলবো না, পরে বলবো। ভাইয়া আরো অনেক কিছু জিজ্ঞেস করতো, কিন্তু আব্বুর ডাকে চলে গেল। যাওয়ার আগে ভাইয়া আমার মাথায় টোকা মেরে চলে গেল। 1 মাস চলে গেছে, সাজিদের পিছনে পড়েছি, কিন্তু ওর দিক থেকে খুব কমই সাড়া পাই। ও যে আমাকে ভালোবাসে না বোঝা যায়, কিন্তু আমি হাল ছাড়ছি না। ভার্সিটি গিয়ে আমি ওর পেছনে পড়ে থাকি, কিন্তু সে সেই মাথায় বসবে, আমি ঘেঁষলেই দাঁড়িয়ে পড়বে। তারা সবাই তো জানে আমার আর ওর কথা, তাই কেউ কিছু বলে না, কিন্তু দাঁড়িয়ে পড়লে রেগে উঠে দাঁড়ায়। আর তা নিয়ে স্যারের বকা ফ্রি। ভার্সিটির শেষে সাজিদকে খুঁজছি, সারা ভার্সিটিতে নেই। আমিও কিছু না ভেবে গাড়িতে উঠে বসলাম। সাজিদ যে লুকিয়ে আছে আমি জানি। আমিও আজ কিছু বলবো না, কারণ আজ সোজা ওর বাড়ি চলে যাব। যা ভাবা তাই করলাম, কিন্তু এখানে এসে আমি ভয় পেয়ে গেলাম। আন্টি খাটের নিচে পড়ে আছে, উঠতে চাইছে, পারছে না। আমি দৌড়ে তার পাশে গিয়ে বসে পড়লাম। আন্টি, তোমার কি হয়েছে? আন্টিকে ধরে উঠিয়ে খাটে বসালাম। আন্টি মাথা ধরে বসে রইল, কিছু বলতে পারলো না কিছু সময়। আন্টি, কি হয়েছে তোমার? পড়লে কি করে? ওই মাথাটা একটু ঘুরে উঠেছিল। তুমি সাজিদকে কিছু বলনি? না রে, ওকে বলা যাবে না এসব, তুইও বলিস না। কি বাজ বকছো? তোমার শরীর এতদিন ধরে খারাপ, ওকে বলনি কেন? আর একা একা ডাক্তারকে কি দেখো তুমি? কি হয়েছে আমাকে বলো। কিছু না, এমনি। আবার মাথা ধরে রইল, আর কিছু বলতে পারছে না। কি হলো, আবার খারাপ লাগছে? চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। সাজিদকে কল করে আসতে বলি। সঙ্গে সঙ্গে আন্টি আমার হাত ধরে ফেললো। না, ওকে কল করিস না মা, ওকে কিছু বলা যাবে না। মানে কি বলছো তুমি? সাজিদকে কিছু বলিস না, ও পাগল হয়ে যাবে। তাই বলে আন্টির জড়াজড়িতে আর কিছু বললাম না, কিন্তু আন্টিকে জোর করে হসপিটালে নিয়ে গেলাম। আর নিয়ে শুনলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। গাড়িতে বসে আছি, কিছু বলতে পারছি না। আমার রাগ, অভিমান, কষ্ট সব হচ্ছে। আন্টির দিকে তাকাতেই আমার হাত মাথায় রাখলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার মাথায় হাত রেখে বল, তুই সাজিদকে কিছু বলবি না এই ব্যাপারে। হাত ছাড়ুন, আমার এমনিতেই রাগ হচ্ছে। তোমার সাথে এত বড় কথা কিভাবে তুমি লুকাতে পারলে? এখন আবার সাজিদকে বলতে না করছো? তোমার কিছু হলে ও বাঁচবে কি করে? তোকে নিয়ে বাঁচবে। আমি কি আর সারা জীবন থাকবো নাকি? একদিন তো মরতেই হবে, সেটা না হয়ে আগেই। তুমি খুব খারাপ আন্টি, খুব খারাপ বলে আন্টিকে জড়িয়ে ধরলাম। এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আন্টির এমন একটা কথা কিভাবে না বলে থাকতে পারবো? আগে বললে কিছু করা যেত,
কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। আন্টির মাথায় টিউমার হয়েছে, যা অনেক দিন ধরে আন্টি হসপিটালে একা এসে জেনেছে। তখন অপারেশন করলে ঠিক হতো, টাকার জন্য করেনি। কিন্তু এখন আর সময় নেই, যে কোনো সময় তার সময় শেষ হয়ে যাবে, যা ডাক্তার বলেছে। সাজিদ এসব জানলে কি করবে? ওকে সামলাবো কি করে? আবার আন্টি মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করবো। কোন ঝামেলায় পড়লাম? আমি কোন দিকে যাব? সাজিদের সাথে মজা আর করলাম না, বাড়ি চলে এলাম আন্টিকে বাড়ি পৌঁছে দিয়ে। রাতে নিচে আর খেতে চাইনি, খাওয়ার মন মানসিকতা আমার হয়ে ওঠেনি। আন্টির কথা ভাবলেই বুকের ভেতর দৌড়ে মুচড়ে যাচ্ছে। এই কয়দিনে আন্টির সাথে অনেক সময় পার করেছি, অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সবসময় মা বলে কথা বলে, তার কিনা সময় শেষ হয়ে আসছে। ডাক্তার বলেছে উনি এই আছে এই নেই, সময় একদম শেষ পর্যায়ে। ডাক্তারকে কত বললাম আপনার যত টাকা লাগবে আমি দেব, একটা চেষ্টা করেন। কিন্তু ডাক্তার একবারে না করে দিয়েছে। আগে হলে এটা ঠিক করা সম্ভব ছিল, কারণ তখন টিউমারটা ছোট ছিল। মাথায় অপারেশন করাটা এমনিতেই রিস্ক, তবুও চেষ্টা করলে আশা করা যেত। কিন্তু এখন ওইটা আকারে বড়, সাথে সাথে ফেটে উঠেছে। এখন মাথা ব্যথা বেশি, এজন্যই হয়েছে। সাজিদ এসব জানলে কি করবে কে জানে। আন্টি মাথায় হাত রেখে আমার মুখ বন্ধ করে দিল। সবাইকে একদিন মরতে হবে, কিন্তু তবুও মানতে এত কষ্ট কেন হয়? বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে আমার। সোনালিকা, দরজা খুল। তুই খাবি না? দেখ 10টা বাজে, আর কতক্ষণ ওয়েট করবো সবাই? আম্মু আমি বলেছি তো আজ খাবো না, প্লিজ আমাকে ডেকো না, তোমরা খেয়ে শুয়ে পড়ো। এসব কি কথা বলছিস? খাবি না কেন? কি হয়েছে, অসুখ হলো নাকি? দরজা খুল, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আম্মু একটু বললে এত বেশি কেন বুঝো তুমি? আমার কোনো অসুখ হয়নি, এমনি ভালো লাগছে না। মার যাওয়া নাম নেই, উনি নানা কথা বলেই চলেছে। অবশেষে আর না পেরে দরজা খুলে দিলাম। আম্মুকে জড়িয়ে ধরে রইলাম কিছুক্ষণ। এমন ভেবে আম্মু আরো আতঙ্কিত হয়ে নানান কথায় বলতে লাগলো। আমি কিছু না বলে বুকে মাথা রেখে চুপ করে রইলাম। আম্মুকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আম্মু চলে যাবার পর আমি সাজিদকে কল করলাম, রিসিভ করলো না। কিন্তু আমিও কম কিসে, ফোন দিয়েই চলেছি, না ধরোতে থামবো না। অবশেষে ফোন রিসিভ হলো। হ্যালো, বলো। এত দেরি হলো কেন রিসিভ করতে? ধরিনি তাই? ধরনি কেন? কথা বলতে চাইনি তাই? সাজিদ, একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না? না। সঙ্গে সঙ্গে উত্তরটা দিল। সব সময় সাজিদ এমন করেই কথা বলে, কিন্তু কখনো কষ্ট হয় না। আজ খারাপ লাগছে, মনে হচ্ছে জোর করে আমি ভুল করেছি। গলা দিয়ে কথা বের হচ্ছে না। ওপাশ থেকে সাজিদ হ্যালো হ্যালো বলে ফোন কেটে দিল। আর দিতে ইচ্ছে হচ্ছে না, তবুও দিলাম। কথা বলো না, আবার ফোন দিছো কেন? সাজিদ, আন্টির খেয়াল রেখো, কাছে থেকো। আমি আমার মার খেয়াল রাখবো কিনা সেটাও কি তোমার থেকে শুনবো? না, আসলে আন্টি অসুস্থ তো, তাই চিন্তা হচ্ছে। তুমি জানলে কি করে? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আজ যে গেছিলাম সেটা তো বলা যাবে না। আমি ফট করে ফোন কেটে দিলাম। পরদিন ফ্রাইডে, আজকে ভার্সিটি অফ। সারাদিন কোনোভাবে কাটিয়ে দিলাম, আর ডিসিশন নিলাম সাজিদকে সব জানিয়ে দেব। এমন সময় না জানালেও আরো বেশি কষ্ট পাবে, কিন্তু ফোনে না, ভার্সিটিতে গিয়ে সামনে বসে ভালো করে বলবো। সকালে উঠে আগেই ভার্সিটিতে চলে গেলাম। প্রতিদিন দেরি হলেও আজ আগেই আসছি। এ পর্যন্ত সব না জানাতে পারলে আমি শান্তি পাবো না। আন্টি যাই বলুক, আমার জানিয়ে দেওয়া ঠিক হবে, কারণ মায়ের সম্পর্কে সাজিদের সব জানাটা উচিত। তাহলে আন্টির অনেক সেবা করতে পারবে, পরে নিজেকে সান্ত্বনা দিতে পারবে। কিন্তু এটা পরে জানলে কষ্ট অনেক বেশি পাবে। সারা ভার্সিটি খুঁজে পেলাম না, বসে আছি, আসছেও না। আমি অনেক আগেই এসে পড়েছি ভার্সিটিতে, এখনো ফাঁকা। আস্তে আস্তে সবাই আসছে, কিন্তু সাজিদের দেখা নেই। আর না পেরে ফোন লাগালাম, কিন্তু বরাবরের মতো রিসিভ হচ্ছে না। একের পর এক দিয়েই চলেছি। বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম, কিন্তু রিসিভ হলো না। দেখলাম ক্লাসের স্যার আসছেন, দেখি ক্লাস থেকে বেরিয়ে এলাম। আনিশা আজ আসেনি। হঠাৎ ফোন বেজে উঠলো, দেখলাম সাজিদ ফোন দিয়েছে। খুশি হয়ে রিসিভ করলাম। সাজিদ, এইসব কি? তুমি ফোন কেন রিসিভ করছো না? আর ভার্সিটিতে আসুনি আজ? কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না কেন? আজও লুকিয়েছ? প্লিজ সামনে এসো, আমার অনেক জরুরি কথা আছে তোমার সাথে। সোনালিকা, আমি সাজিদ না, জনি বলছি। জনি? তুমি কেন সাজিদের ফোন ধরেছ? সাজিদের কাছে দাও। সাজিদ ফোন ধরতে পারবে না, ও সেই অবস্থাতেই নেই। মানে? তারপর যা শুনলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একদিনও গেল না, কালকেই সব জানিয়ে দেওয়া উচিত ছিল। এখন সাজিদকে সামলাবো কি করে? বাড়ি এসে আন্টির দেওয়া কাগজ নিলাম, আবার বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য সাজিদের বাড়ি। এখানে সেই গাড়ি থেকে নেমেই তুলি বলে মেয়েটাকে দেখলাম। আমাকে দেখে কেমন রাগি চোখে তাকালো। কিছু বলবো ইগনোর করে চলে গেল। বুঝলাম না ব্যাপারটা কিছু। আমি দ্রুত গতিতে এগিয়ে বাড়িতে প্রবেশ করলাম। কিছু মহিলা চিৎকার করে কাঁদছে।
কেউ বলছে খুব ভালো ছিল। আমি খুঁজে জনিকে পেলাম, জনি আমাকে সাজিদের কাছে নিয়ে গেল। কি অবস্থা হলে ছেলেরা যে এত কাঁদতে পারে জানতাম না। কখনো কোনো ছেলেকে এইভাবে কাঁদতে দেখিনি। ছেলেরা অনেক শক্ত হয়, কষ্ট হলেও কাঁদে না, কিন্তু সাজিদ কাঁদছে বাচ্চাদের মতো। আমি সাজিদের কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলাম। ও শান্তভাবে আমার দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ শান্ত রইল না। তেজি হয়ে কঠিন করে উঠে দাঁড়ালো। ওরা আমার সাথে রাগের কারণটা বুঝলাম না। কিছু জিজ্ঞেস করার আগে আমার গালে চর বসিয়ে দিল। ঘটনা আকস্মিক। আমি হতভম্ব হয়ে গেলাম। ছল ছল চোখে তাকিয়ে আছি সাজিদের দিকে। ও আমাকে মারলো? কখনো কেউ আমার গায়ে হাত তুলেনি, আজ ফার্স্ট সাজিদ আমার গায়ে হাত তুললো। যাকে এত ভালোবাসি তার থেকে এটা আমি আশা করিনি। কি করেছি আমি যার জন্য এমন কাজ করলো? আমি তো ওর কষ্টের জন্য এমন পাগলের মতো ছুটে এসেছি, আর ওই আমাকে কষ্ট দিল। গালে হাত দিয়ে চোখ ভর পানি দিয়ে তাকিয়ে আছি। সাজিদ যা বললো শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি নাকি আন্টির ক্ষতি করেছি। আমাদের রিলেশনের কথা আন্টিকে জানিয়েছি, আর তা আন্টি মানেনি, আমাকে অপছন্দ বলেছে। তাই আমি নাকি তাকে অপমান করেছি। আমার অপমান সহ্য করতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ে। আমি নাকি তখন হসপিটালে নিয়ে যাই, তারপর গলির মোড়ে নামিয়ে দিয়ে চলে যাই। আমি নাকি আন্টির মৃত্যুর জন্য দায়ী। এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলল সাজিদ। গাল থেকে হাত নামিয়ে অবাক হয়ে শুনছি। এসব কি বলছে পাগলের মতো? আমি কিছু বলতে যাবো, পাশে থেকে তুলে বলে উঠল, এই মাইয়াটা ভালো না। আমি আগেই জানতাম হুটহাট চলে আসে। আমি তো শুনলাম শাশির লগে জানি কিতা কথা কইবার নইছে। হঠাৎ দেখলাম শাশিরে দইরা নিয়ে যাইবার নইছে। গাড়ির কাছে আমিও আসমু, কিন্তু তার আগেই গাড়ি চইলা গেল। আবার দেখি একটা ওষুধ হাতে নিয়ে মাইয়াটা চইলা গেল। প্রথম দিন তো ভালোই ভাবছিলাম, কিন্তু এখন দেখি কত শেয়ানা। একদমই কথা বলছে। কি থেকে কি বলছে আমার মাথায় ঢুকছে না। মেয়েটা যে চরম মিথ্যে সাজিদের কানে দিয়েছে সেটা বুঝতে পারছি। সাজিদ, আমার কথা শোনো, ওর কথা বিলিভ করো না। ও কি আবল তাবল বলছে, তুমি আমার কথা শুনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। জোর করে আমাকে রিলেশন করতে বাধ্য করেছো, আবার আমার মাকে সব কষ্ট দিলে। কেন বলো? কেন আমার জীবনটা নরক করে দিলে? কেন? কি ক্ষতি করেছিলাম আমি? তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি আমার জন্য একটা অভিশাপ। কেন মাকে সব বললে? কেন? আবার মা ছাড়া আর কেউ নেই। এখন আমি কি করে থাকবো এই ঘরে মা ছাড়া? আমি বড় একা, বড় একা। জনি, ওকে চলে যেতে বল। ও এখানে থাকলে আমি কি করে ফেলবো নিজেও জানি না। সাজিদ আমার কথা না শুনে এত অপমান করলো, খুব কষ্ট পেলাম। যেখানে আমার দোষই নেই তার জন্য শাস্তি পাচ্ছি। না, আর কখনো সাজিদের কাছে আসবো না। ও কি বললো আমি ওর জন্য অভিশাপ? না, এই অভিশাপ হয়ে আমি আর আসতে চাই না। ও আমাকে একটুও ভালোবাসে না, একটুও না। যেখানে ভালোবাসা নেই সেখানে আমি কি করে থাকি? আর জোর করবো না কখনো। নিজে থেকে না আসলেও আমিও আর আসবো না। হাতের পিঠে চোখের পানি মুছে নিলাম। তারপর ব্যাগ থেকে চিঠি বের করলাম, যা কালকে আন্টি আমাকে দিয়েছিল। আমি এগিয়ে সাজিদের কাছে যেতে নিলে সাজিদ হাত উঠিয়ে থামিয়ে দেয়, যেতে মানা করে। আমি আর এগিয়ে যাই না, সাহস হয় না। এই কয়দিন আমি একটুও জায়গা করতে পারিনি সাজিদের মনে। এটা ভেবে আরো কষ্ট লাগছে। মরে যেতে ইচ্ছে হচ্ছে। আন্টি, তুমি কেন এভাবে চলে গেলে? আমি যে সাজিদকে হারিয়ে ফেললাম একেবারে। চিঠিটা জনের হাতে দিয়ে দৌড়ে বাইরে চলে এলাম। আন্টির কাছে গেলাম, অনেক মহিলা বসে আছে। আমি কাছে গেলাম না, দূর থেকে দেখলাম। সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে, আর দাঁড়ালাম না, চলে এলাম। আমি এতটা ব্যর্থ, একটু জায়গা করতে পারিনি, উল্টো ঘৃণার পাত্রী হলাম। এই 3 দিন সোনালিকা সাজিদের সাথে যোগাযোগ করেনি। অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কথা না বলে থাকতে পারছে না। সব রাগ ভুলে যেতে ইচ্ছে হচ্ছে। ও কেমন আছে কে জানে। মাকে হারিয়ে বেচারা তো অনেক কষ্ট পেয়েছে। সোনালিকা সেটা ভেবে ওকে একা ছেড়ে দিয়ে ভুল করেছে। আন্টি বলেছিল সব সময় ওর পাশে থাকতে, আর সোনালিকা কিনা এভাবে চলে গেল। ওই তুলি মেয়েটাই তো এসব করেছে। ওকে তো সোনালিকা ছাড়বে না। ভার্সিটিতেও যায়নি 3 দিন। রাগ ভুলে আবার সাজিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভার্সিটিতে যাওয়ার কথা বলে সাজিদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লো সোনালিকা। গলির মোড়ে এসে গাড়ি থেকে নামতেই তুলিকে দেখলো। তুলিকে ডাক দিবে তার আগেই দৌড়ে চলে গেল। এমন বিহেভ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে তুলির যাওয়ার দিকে। ওকে পরে দেখে নেবে, আগে সাজিদের সাথে কথা বলবে। এগোতে লাগলো। আজও কি সাজিদ অপমান করবে, নাকি সোনালিকাকে বোঝার চেষ্টা করবে? বাসায় ঢুকেই জনির সাথে দেখা হলো। জনি সোনালিকাকে দেখেই দৌড়ে এলো। সোনালিকার অপেক্ষায় ছিল, এমন তার হাব ভাব। সোনালিকা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সোনালিকা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। রাগ করে থাকতে পারবে না। সাজিদের এমন সময়ে তোমাকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু সেই তুমি এলে না এতদিন। এর জন্য সাজিদ নিজেই দায়ী। কিন্তু সাজিদ ওর ভুল বুঝতে পেরেছে। তুমি রাগ করে থেকো না প্লিজ। মাকে হারিয়ে ও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তখন তুলি ওইসব বলল তোমার নামে, যা খুব সহজেই ও বিশ্বাস করে নিয়েছিল। আর যার জন্য এত কথা শুনিয়েছে, পরে কষ্ট পেয়েছে। কারণ ও মুখে স্বীকার না করলেও
তোমাকে ভালোবাসতো, কিন্তু তোমাকে জানতে দিতে চায় না, তাই ইগনোর করতো। ও ভাবতো ও তোমার যোগ্য না। তুমি এত ধনী ঘরের মেয়ে, পরে যদি আর ওকে ভালো না বাসো, তাই নিজে থেকে তোমাকে অবহেলা করতো। কিন্তু তুমি ওই দিন আর জোর না করায়, আর যোগাযোগ না করায় ছেলেটা কত কেঁদেছে জানো। একে তো মা নেই, 2 কষ্টে কি অবস্থা হয়েছে, খায় না, ঘুমায় না, সারাদিন নিজেকে দোষারোপ করে। চিঠিটা পড়ে আরো ভেঙে পড়েছে, যাতে জানতে পেরেছে আন্টির মৃত্যুর জন্য তোমার কোনো হাত নেই। তখন থেকে আরো কষ্ট পাচ্ছে, পাগলামো করছে। সব শুনে অবাক হয়ে আছি, আর কিছু না। সাজিদও আমাকে ভালোবাসে শুনেই আমার মনটা নিচে উঠলো। আর কিছু না শুনেই ভিতরে এলাম। সাজিদ বসে আছে, আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি এসেছি এটা বিলিভ করতে পারছে না। কি অবস্থা হয়েছে ছেলেটার। আমি কেন এত রেগে গেলাম? না হলে আরো কষ্ট কম হতো ওর। আমি এগিয়ে যাওয়ার আগেই সাজিদ এগিয়ে এলো আর আমার হাত ধরে একটা কথাই বলল। সোনালিকার খুশি আর দেখে কে? সাজিদ নিজের মুখে স্বীকার করেছে সাজিদ ওকে ভালোবাসে। তখন থেকে খুশিতে কি থেকে কি করবে ভাবার বাইরে। সাজিদ যে কখনো এ কথা বলবে কল্পনার বাইরে। আমি তো ভেবেই নিয়েছিলাম সাজিদকে আর কখনো পাবো না, ওকে ভুলতে হবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমার কাছে সাজিদকে দিয়েছে। সাজিদ আমাকে ভালোবাসি বলেছে। 1 সপ্তাহ হলো সাজিদ ভার্সিটি আসে না, ফোন দিলে ধরে না। এখন সবে মাত্র মাকে হারিয়ে কষ্টে আছে তাই হয়তো। কিন্তু আর 3 দিন পর এক্সাম। এখন তো সাজিদের ভার্সিটি আসতেই হবে। কষ্ট তো হবে, তাই ভার্সিটিতে না এসে লেখাপড়ার ক্ষতি কেন করবে? রাতে ফোনে সাজিদকে অনেকবার বোঝাতে চেয়েছি, মানে বলতে চেয়েছি, কিন্তু সাজিদ ভার্সিটির ব্যাপারে কিছু বললেই ফোন রেখে দেয়। তাই আর ফোনে না, সরাসরি ওর বাড়ি চলে যাব। ভার্সিটির জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে স্টার্ট দেব, ভাই এসে গাড়িতে বসলো। আমি স্টার্ট দেওয়া বাদ দিয়ে অবাক হয়ে তাকালাম। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি স্যার, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। মানে কি? তোর লেট হচ্ছে তো তুই এখানে উঠেছিস কেন? তোর গাড়ি কই? সেটা খারাপ হয়েছে, কাল অফিস থেকে আসতে খারাপ হয়ে গেছে। আমি তো অটো করে বাড়ি এসেছি, ঠিক হয়নি। আজ তোর সাথেই যেতে হবে। অফিসের রাস্তা তো তোর ভার্সিটির দিকেই, তাই তোকে রেখে আমি গাড়ি নিয়ে চলে যাব। তারপর ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব, ড্রাইভার গাড়ি তোকে এনে দেবে। আমার কপালে ভাঁজ পড়লো। কোন জ্বালা, আজকেই ভাইয়ার গাড়ি নষ্ট হতে হলো। আমি তো ভার্সিটি যাব না, এটা তো আর ভাইয়াকে বলা যাবে না। এখন ভার্সিটি গেলে অনেক সময় লস হয়ে যাবে। কি করি এখন? হঠাৎ বুদ্ধি একটা এলো মাথায়। আচ্ছা ভাইয়া, তুমি আমার গাড়ি নিয়ে চলে যাও, বাসে চলে যাব। চলে যাব মানে? তুই যাবি না? না, ভাইয়া কিছুতেই আমাকে রেখে যাবে না। কিন্তু আমি কোনোভাবেই যাব না ভাইয়ার সাথে। আমার সাথে পেরে না উঠে ভাইয়া চলে গেল গাড়ি নিয়ে, আর আমি চললাম গাড়ির খোঁজে। বাসে করে ভার্সিটি চলে গেলাম। সেখান থেকে রিক্সা নিয়ে সাজিদদের বাড়ির সামনে নামলাম। হঠাৎ দেখলাম তুলিকে। মেয়েটা এখনো আমাকে খেয়াল করেনি। তার কাছে গিয়ে তার হাতটা শক্ত করে ধরে ফেললাম। সে আমাকে দেখে অবাকের সাথে ভয় পেয়ে গেল। হয়তো হাত ধরা না থাকলে ছুটে পালাতো, কিন্তু সে সুযোগ নেই। আমি যে হাত শক্ত করে ধরে রেখেছি। আমার হাত ছাড়েন, এমন করে টানছেন কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে তুলি। আমার আপনার লগে কোনো কথা নাই, আমার হাত ছাড়েন কইতাছি। সরি, হাত ছাড়তে পারবো না। আমাকে দেখে ভয় পাচ্ছ কেন আর লুকাচ্ছ কেন? কনে আমি লুকালাম আর ভয় পামু কেন? আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পামু? এত কথা বাদ দাও, কিছু সত্যি কথা বলবে। কন কি কথা? তুমি কি সাজিদকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে অবাক হয়ে তাকালো। কি হলো বলো, তুমি সাজিদকে ভালোবাসো নাকি সাজিদ তোমাকে, নাকি দুজন কি কোন আপনি এইসব? আমার কথার জবাব দাও। আমি জানি তুমি সাজিদকে লাইক করো, তাই তো আমার নামে মিথ্যে বলে আমাকে সাজিদের জীবন থেকে সরাতে চাইছিলেন। আপনি কেমনে জানলেন? আমি জানি সব। বলো, আমি সত্যি বলেছি না? না, আপনি সত্যি করেন। সাজিদ ভাইও আমারে ভালোবাসে, কিন্তু আপনি জোর করে তারা আমার থেকে কায়রা নিতেছেন, তাই তো এগুলা বানাইয়া কইছি। ও, সাজিদও তোমাকে ভালোবাসে, কিন্তু আমাকে তো কখনো এই কথা বলে নাই। বললে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। আচ্ছা, নো টেনশন, এখন যেহেতু জেনে গেছি, বিয়ে আমি দিয়ে দেব। তার আগে সাজিদের কাছে জেনে নি। মানে? আর কিছু না বলে তুলিকে নিয়ে সাজিদের বাড়ির দিকে যেতে লাগলাম। সাজিদ, তোমার বউ নিয়ে এসেছি। হট করে কথাটা বলে উঠল সোনালিকা। আচমকা এমন অদ্ভুত কথা শুনে সাজিদ বসা থেকে উঠে দাঁড়ালো, সাথে চোখ মুখে বিস্ময়তা। কি বলছে সোনালিকা? পাগল হলো নাকি? মানে কি আজে বাজে বলছো? আমি ঠিকই বলছি সাজিদ, এই যে তুলি তোমার ভালোবাসা বউ বলেছি। আসলে বিয়েটা তো হয়নি, কিন্তু চিন্তা করো না, আমি যখন একবার জেনে গেছি তোমরা দুজনকে ভালোবাসো, আমার জন্য সেটা প্রবলেম হচ্ছে, তাই আমি ভেবেছি তোমাদের বিয়ে দিয়ে দিব। তুলি, তাই না? তোমার এখন বিয়ে করতে প্রবলেম নেই তো? তুলি নতুন বউয়ের মতো মাথা নিচের দিকে দিয়ে আছে, লজ্জায় নিচের দিকে থেকেই বলে উঠলো, আমার তো সমস্যা নেই, কিন্তু মাকে বলতে হবে তো। আমি কিছু বলতে যাবো, সাজিদ চিৎকার করে বলে উঠলো, সোনালিকা কি সব আবল তাবল বলে চলেছ? আমি বিয়ে করব আবার ভালোবাসি তুলিকে? কি এসব? কি মানে? তুমি জানো না সাজিদ? না, আমি তুলিকে কেন ভালোবাসবো?
আর বিয়ে তাও তুলিকে, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে। তুমি তুলিকে ভালোবাসো না? না, তুলিকে আমি ভালোবাসতে যাব কেন? এসব আজগুবি কথা কে বলেছে তোমাকে? কে আবার? তুলিই তো বললো তোমরা নাকি ভালোবাসো দুজন দুজনকে, আমার জন্য নাকি। তুলি এসব বলেছে? তুলি, তুই এসব কথা সোনালিকাকে বলেছিস? না মানে আসলে ভাইয়া, কি না মানে করছিস? এসব মিথ্যে কথা কেন বলেছিস? সেদিন সোনালিকার নামে মিথ্যে কথা বলেছিলি, সেদিন ক্ষমা করেছিলাম, আবার মিথ্যে কথা বলেছিস। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুব বার বেড়েছিস তুই। কথাটা বলেই সাজিদ আমাদের দিকে এগুতে লাগলো। এমন সময় আমি তুলির হাত ছেড়ে সাজিদকে থামাতে সামনের দিকে যাব, হাত ছাড়তে শো করে দৌড়ে পালিয়ে গেল তুলি। আমি অবাক হয়ে ওর চলে যাওয়া দেখছি। কি মেয়ে রে বাবা, এমন ভাবে দৌড় দিল যেন চুরি করে পালিয়েছে। সাজিদ পেছনে যেতে নিলে আমি থামিয়ে দিই। আরে তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? ওকে, আজ উচিত শিক্ষা দেব। ছাড়ো তো ওসব, আমি ওর কথা বিলিভ করছি নাকি? আমি তো মজা করতে চাইছি, কিন্তু তুমি তো আমার সবকিছুতেই পানি ঢেলে দিলে। বেচারা দৌড়ে পালালো। মজা করছিলে তাহলে? ও কি এইসব বলেনি? আরে তা বলেছে বলেই তো করছিলাম। তবুও আমি তো ভেবেছিলাম তুমি ওকে বিশ্বাস করছো। আমি কি তোমার মতো বোকা নাকি? ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে ওকে করতে যাব? আমার কথা শুনে সাজিদ মাথা নিচু করে ফেললো। হয়তো কষ্ট পেয়েছি। আচমকা কথাটা বলে আমারও কষ্ট লাগছে, তাই কথা ঘুরিয়ে অন্য কথা বললাম। যে জন্য এসেছিলাম। সাজিদ, তুমি ভার্সিটিতে যাও না কেন? এক্সাম চলে এসেছে, তুমি এভাবে ক্লাস মিস করলে তো রেজাল্ট খারাপ হবে। আমি আর ভার্সিটি যাব না। হোয়াট? যাবে না মানে? যাব না মানে যাব না, আমি আর পড়বো না। কি সব বলছো? পড়বে না? তুমি কি পাগল হয়েছো? পড়বে না কেন? পড়ালেখা করে কি হবে? কার জন্য পড়ালেখা করব? আমার তো কেউ নেই, কেউ না। যার জন্য বড় হবার ইচ্ছে ছিল সেই তো নেই। কি বলতে চাইছো সাজিদ? আন্টি নেই বলে তুমি সব ছেড়ে দেবে? আমি তোমার কাছে কি কিছুই না? কি হলো বলো? কিছু করতে চাও না? পড়বে না? সব ছেড়ে দিয়ে বসে থাকবে? এতে আন্টি ভালো থাকবে না, সে কষ্টে থাকবে। কারণ আন্টি নিজের চিকিৎসা না করে তোমার জন্য রেখে গেছে, যাতে পড়ালেখা করে ভালো কিছু করতে পারো। কিন্তু তুমি কি করতে চাইছো? সব ছেড়ে দিয়ে ওনার আত্মাকে কষ্ট দিতে চাইছো? আমার কথা সাজিদ কিছু বললো না, চুপ করেই রইলো। সেদিনের মতো চলে এলাম। জানি না সাজিদ কি করবে, ও কিছু বলেনি, চুপ করেছিল। পরের দিন ভার্সিটি এসে দেখি সাজিদ এসেছে। আমার খুব ভালো লাগলো ওকে ভার্সিটিতে দেখে। শপিং মলে দাঁড়িয়ে আছি। এখানে কেন এলো সাজিদ? ভেতরে চলো, তুমি কিছু কিনো। আমি কি কিনবো? আমার তো সবই আছে। না মানে আমি তোমাকে কিনে দিতাম, কিছু একটা কিনো প্লিজ। আবার তোমাকে কিনে দিতে ইচ্ছে হচ্ছে। এসবের কি দরকার ছিল সাজিদ? আমার তো সবই আছে। আচ্ছা, তুমি এত করে বলছো যেহেতু কিনছি, কিন্তু তুমি পছন্দ করে দিবে, ওকে? আমি পছন্দ করব কিভাবে? আমি কি মেয়েদের পছন্দ বুঝি নাকি? তুমি চয়েস করে নাও, আমার পছন্দ ভালো না। তাহলে কিছু লাগবে না, চলো যাই অন্য কোথাও। আচ্ছা, আমি পছন্দ করব, চলো। শপিং মলের ভেতরে ঢুকলাম। এটা বড় শপিং মল, সবকিছু প্রাইস অনেক। সাজিদ এখানে কেন এলো আল্লাহ জানে, নাও করতে পারছি না। এখানে কিনে দেওয়ার মতো টাকা আছে তো? সাজিদের কাছে জিজ্ঞেস করলেও লজ্জা পাবে। দূর, নাও করতে পারছি না। সাজিদ হয়তো জানে না এসবের ব্যাপারে। দোকানে দাঁড়িয়ে আছি, আমাকে দেখতে বলছে। আমি চুপ করে ডায়মন্ডের দোকানে দাঁড়িয়ে আছি। সাজিদ এখানে এনে ভিড় করে রেখেছে আমাকে। একটু পছন্দ করো। আমরা অন্য কোথাও যাই, চলো, এখানে কিছু ভালো না। কি বলছো সোনালিকা? এখানকার সবকিছুই তো সুন্দর, একটা পছন্দ করো না? সুন্দর, কিন্তু আমার ভালো লাগে না। অন্য কোথাও থেকে কিনে দিও, এখানে থেকে চলো না প্লিজ। দূর, বুঝছো না, আমি পছন্দ করছি, দাঁড়াও। সাজিদ একটা আংটি এনে আমার হাতে দিয়ে দেখলো, বলল, সুন্দর না? আমি কৃত্রিম হাসি মুখে ঝুলিয়ে রেখেছি। এখনই সাজিদের হাসিটা চলে যাবে। চলে গেল। প্রাইস জানতে চাইতেই সাজিদের হাসি মাখা মুখ কালো হয়ে গেল। আমি টেনে ওকে বাইরে নিয়ে এলাম। সাজিদ লজ্জা পেয়েছিল। সেদিন আর আমার দিকে ঘুরেও তাকায়নি। ও যে জানতো না ওইটা এত দাম হবে, আমি শিওর। কিন্তু সাজিদ ওখানে গেল কেন? সাজিদকে পরে বলেছিলাম, সাজিদ তুমি আমাকে ডায়মন্ডের দোকানে কেন নিয়ে গেলে? তুমি তো জানো ওগুলোর দাম অনেক, আর এত দামের জিনিস আমি কি চেয়েছি তোমার থেকে? আমাকে তুমি কিছু দিতে চাও, ভালো, সেটা যে দামেরই হোক না কেন, আমি সেরা বলে গ্রহণ করব। দামে বিচার করে নয়। ভালোবাসার মানুষের দেওয়া যে কোনো উপহার আমার কাছে স্পেশাল। সাজিদ মাথা নিচু করে আমার কথা শুনে মুগ্ধ চোখে তাকিয়ে যা বলল, তাতে আমার রাগ 7 আসমানের চলে গেল। অনেক এসব বলেছে, আমাকে এইখানে থেকে গিফট করার বুদ্ধি ওই অনেক সাজিদকে দিয়েছে, কিন্তু সামনে রাগ প্রকাশ করিনি। ভার্সিটিতে বসে আছি, সাজিদ এখনো আসেনি। আমি ইচ্ছে করেই আগে এসেছি। অনেককে আজ আচ্ছা মতো অপমান করব। ওর জন্য সেদিন সাজিদ মুখ কালো করেছিল। সিটে বসে কথা ভাবছি, পাশে কলি আর আনিশাও আছে।
অমনি অনেক এলো ক্লাসে। আমি উঠে অনেক যে সিটে বসলো আমিও গিয়ে বসলাম। হঠাৎ আমাকে নিজের পাশে বসতে দেখে অবাক চোখে তাকালো। এত অবাকের কিছু হয়নি অনেক, তোর সাথে জরুরি কথা আছে তাই চলে এলাম। আমার সাথে তোর জরুরি কথা? তুই যা শুরু করেছিস একদম ঠিক করছিস না। সাজিদকে এসব বলে আমার মন থেকে ওর জন্য ভালোবাসা একটুও কমবে না। নেক্সট টাইম আলতু ফালতু কিছু সাজিদকে বললে আমি তোকে দেখে নেব। ওর উত্তরের আশা না করে আমি চলে এলাম। আনিস আর কলি তো আমাকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কাছে যেতে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, সব খুলে বললাম ওদের। তিনজন বসে এসব বলছি, ওরা তো অনেকের উপর রেগে গেল। একটু পরেই সাজিদও চলে এলো। আমার দিকে একবার তাকিয়ে জনিদের সাথে বসে পড়লো। আজকেই ক্লাস শেষ, 2 দিন পর এক্সাম। ছুটির পর সাজিদ আমাকে নিয়ে ভার্সিটি থেকে একটু একে একটা পার্ক আছে ছোটখাটো, সেখানে নিয়ে এলো। বেঞ্চিতে বসে আছি। সাজিদ, আর একদিন আছে এক্সামে, তুমি কিন্তু ভালো করে পড়বে। পড়ালেখা তোমাকে ভালো করে করতে হবে, নয়তো আব্বু তোমার কাছে আমাকে বিয়ে দেবে না। চলো এখানে বসে থেকে সময় নষ্ট না করে বাড়ি যাই। বলেও সাজিদ উঠছে না। কি হলো, ওঠো। তোমাকে বলেই প্যাকেট বের করলো। আমি ভ্রুকুচকে তাকিয়ে আছি। এটা কি সাজিদ? তোমার জন্য কিনেছিলাম, দেখো তো পছন্দ হয় কিনা। বেশি দামি না। আবার দাম নিয়ে পড়লে? তুমি আমাকে কিছু দিলে এটাই তো অনেক, দামে কি আসে যায়? তোমার দেওয়া যা কিছু আমার জন্য খুব স্পেশাল, কারণ তোমার দেওয়া গিফটে তোমার ভালোবাসা মিশে থাকবে। দাও তো, কি আছে এতে? বলে প্যাকেট হাতে নিয়ে নিলাম। ওয়াও, পায়েল, সো নাইস সাজিদ, আমার খুব পছন্দ হয়েছে। সাজিদ সোনালিকার দিকে তাকিয়ে আছে। সোনালিকা হাসি মুখে পায়েল দেখছে, তারপর বেগে ভরে নিল। সত্যি পছন্দ হয়েছে নাকি আমাকে খুশি করতে মিথ্যে বলছো সোনালিকা? সত্যি আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে কেন খুশি করতে মিথ্যে বলবো? পছন্দ না হলেও বলে দিতাম। চলো এবার। 2 দিন পুরো দমে পড়তে লাগালাম। কথা কম, পড়া বেশি। রাতে কিছু সময় কথা বলি, কিন্তু আমি পড়ার কথা বেশি বলি। পরীক্ষা শেষ হতে লাগলো। পরীক্ষা ভালোই হয়েছে। শেষ পরীক্ষা দিয়ে বাড়ি দেরি করে আসলাম। আর সেদিন আমার জন্য নতুন চমক অপেক্ষা করছিলাম। সাজিদের ব্যাপারে বাড়িতে সবাই সবকিছু জেনে গেছে, কিন্তু কি করে আব্বুকে বলবো? আমি পরে ধীরে সুস্থে বলতে চাইছিলাম, কিন্তু কেউ খুব বাজেভাবে বলেছে। ভাই আব্বু রেগে আছে। সাজিদের সম্পর্কে জিজ্ঞেস করলো। আমি সব বললাম। বিপরীত গালে চর পড়লো, চর যা আব্বু দিয়েছে। যে কখন আমাকে মারেনি আজ আমার গায়ে হাত তুললো। একটা বস্তির ছোট লোককে তুমি ভালোবাসো? সোনালিকা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সাথে যায় নিজের লেভেলের কারোর সাথে করতে পারতে, যার পরিবারের কেউ নেই, ছোট একটা বাড়ি। তুমি কি করে ভালোবাসতে পারলে? আমি অবাক হচ্ছি তোমার চয়েস দেখে। ওই ছোট লোক তোমাকে ভালোবাসে না, টাকা দেখে ভালোবাসে তোমাকে। ভাই আব্বু আমাকে যা নয় তাই বললো, সাথে সাজিদকেও। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সাজিদকে খারাপ বলছে যে আমার সহ্য হচ্ছে না। 1 সপ্তাহ ধরে সাজিদের সাথে আর যোগাযোগ করতে পারছি না। আব্বু আমার ফোন নিয়ে নিয়েছে, ঘরে বন্দি করে রেখেছে। কি এমন বলেছে যে যার জন্য এমন করা? যে আব্বু কখনো আমার কোনো কথা ফেলেনি, সে আজ আমার কথা চিন্তা না করেই আমাকে কষ্ট দিচ্ছে। নিজের আব্বু ভাইয়াকে চিনতে পারছি না, তারা এমন করছে কেন? সাজিদের সাথে কথা বলতে না পারতে কত কষ্ট হচ্ছে, সেটা একমাত্র আমি বুঝতেছি। আব্বুকে বুঝতে চাইলাম। তার এক কথা, সাজিদ ছেলে ভালো না, গরিব, টাকার লোভে স্বার্থের জন্য প্রেমে পড়েছে। এসব বলে বলে আমার মাথা খাচ্ছে। আমার কথা শুনতেও চাচ্ছে না। তারা এতটা ভুল বুঝছে, কেউ ইচ্ছে করে এমন করছে। আমি নিশ্চিত এদিকেই কালকে আব্বু আমার বিয়ের কথা বলছে। কিছুতেই আমি বিয়ে করব না, যাই হয়ে যাক না কেন। বালিশে মাথা রেখে একাধারে কেঁদে চলেছি। এখন রাত 11টার মতো বাজে। হঠাৎ বারান্দায় ঠাস করে কিছু পড়ার শব্দ কানে আসতেই আমি কান্না বন্ধ করে উঠে বসলাম। এত রাতে কিসের শব্দ হচ্ছে এখানে? ভূত নাকি? ভয়ে জড়সড় হয়ে বসলাম। হঠাৎ বারান্দায় দরজা খুলে কেউ ভেতরে এলো। অন্ধকারে খালি ছায়া দেখতে পাচ্ছি। ভয়ে ভয়ে চিৎকার দিতে যাব, অমনি সামনে যাকে ভূত ভেবেছিলাম সে ফোনের লাইট নিজের দিকে ধরলো। আর তাকে দেখে আনন্দ ও অবাক দুটোই হলাম। এ তো আমার সাজিদ। সাজিদ, তুমি এখানে এত রাতে কিভাবে এলে? এসেছি কোনোভাবে। কিন্তু তোমার কি হয়েছে সোনালিকা? আমার সাথে যোগাযোগ করছো না কেন? কত চিন্তা হচ্ছিল জানো? তোমার নাম্বারে ফোন দিয়েও তোমাকে পাচ্ছিলাম না। 1 সপ্তাহ কথা না বলে কি করে থাকলে? আমার কথা একবারও কি মনে পড়েনি তোমার? পড়েনি, আবার খুব পড়েছে, কিন্তু যোগাযোগ করার কোনো পথ পাইনি, তাই করিনি। মানে? সাজিদকে সব খুলে বললাম। ওর সব শুনে কিছু সময় নীরব হয়ে রইল। আমি ওর মুখ পানে তাকিয়ে আছি। কি হলো সাজিদ, কিছু তো বলো। কি বলবো সোনালিকা? আমি আগেই তোমাকে বলেছিলাম তোমার পরিবার আমাকে কখনো মেনে নিবে না, কিন্তু তুমি শুনলে না। এখন দেখো আমার কথাই সত্যি হলো। এভাবে বলছো কেন? মেনে নিত, কিন্তু কেউ ইচ্ছে করে এমন করেছে যে চায় না তোমার আমার সম্পর্কে সবাই মানুক, তাই বাড়িতে সবাইকে ভুল বুঝিয়েছে। আর আমি এই ভয়ে কিছুতেই বিয়ে করব না। ছেলেকে বলে দেবো সব। কেউ জেনে তো একটা মেয়ের সম্মতি ছাড়া বিয়ে করবে না। সাজিদ মুখ ভার করেই রেখেছে। ওর মনে আমাকে হারানোর ভয় দেখছি।
কষ্টের মাঝেও আনন্দ পাচ্ছিলাম। সাজিদ যে আমাকে সত্যি ভালোবাসে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। পরের দিন ছেলের বাড়ির লোক আমাকে দেখতে আসলো। বাড়ির লোককে বুঝিয়ে তো লাভ নেই, পড়ালেখার কথা বললেন ফলে বিয়ের পর পড়বে, আর ভালোবাসার কথা বললে সবাই নীরব থাকে। আমার কথা যেন শুনতেই পায় না এমন বিহেভ করে। ছেলেদের সামনে এসে আমার হাতে ট্রে পড়ে গেল। তুই কাজটা ঠিক করিসনি অনেক। বাড়ির সবাইকে সাজিদের নামে মিথ্যে বলে আবার এখন এসেছিস বিয়ে করতে। ইয়াস বেবি, তোকে প্রপোজ করলাম, তুই তো আমাকে রিজেক্ট করে দিলি ওই রাস্কেলটার জন্য। এটা আমি মেনে নিব? অসম্ভব। তাই তো বাড়িতে বেশি কিছু না, শুধু টাকা দেখিয়েছি। তোর ফ্যামিলি তোকে ভালোবাসে, তাই তোকে কোনো বস্তির ছেলের কাছে দেবে যে কিনা টাকার জন্য রিলেশন করে? ওর কথা শুনে গালে চড় দিয়ে বসলাম। রাগে আমার শরীর কাঁপছে। বাড়িতে বিয়ের ধুম পড়েছে, কেউ আমাকে বিশ্বাস করছে না। 2 দিন পর নাকি বিয়ে। আমি কি করব বেশি না ভেবে মায়ের রুম থেকে ফোন চুরি করে আনলাম আর সাজিদকে আমার প্ল্যান বললাম। ও কিছুতেই রাজি না। আমি ব্ল্যাকমেল করে রাজি করালাম। এই ছেলে বোকা, একটা কিছুতেই সাহস করতে পারে না। রাত 2টার সময় লুকিয়ে বেরিয়ে এলাম। বাড়ি থেকে 2 সেট ড্রেস আর কিছু আনিনি। সাজিদের এক কথা, কিছু নিয়ে আসলে আবার ফিরিয়ে দিয়ে যাবে। ভয়ে শরীর থেকে গহনা সব খুলে সুতি সালোয়ার কামিজ পরে এসেছি। আমার প্রিয় হাতের আংটিটা নিয়ে এসেছি। এটা নিয়ে গাড়িতে কথা শুনিয়েছে, তাই রাগে ফেলে দিতে চেয়েছিলাম। পরে সরি বলে রেখেছি। এটা আব্বুর জন্মদিনে গিফট করেছিল, আমার খুব প্রিয়। এটাতে আব্বুর স্মৃতি আছে। বাসে বসে সাজিদের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছি। চোখে পানি, মুখে খুশি, কষ্ট দুইটাই পাচ্ছি। আব্বু আম্মুকে ছাড়া বিয়ে করতে কষ্ট হচ্ছে, তাদের খুব মিস করেছি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না, তাই এটা করতে হলো। 1 মাস হলে আমি ফিরে আসবো, আব্বু ঠিক মেনে নেবে। এখন কিছুদিন কোথাও থাকতে হবে। বাড়ি থেকে পালিয়ে আমরা বিয়ে করে ফেলি। ফার্স্ট সাথে সাজিদের বন্ধুরা ছিল। বাড়িতে এতক্ষণে কি লঙ্কা কাণ্ড করছে কে জানে, আমাকে না পেয়ে কি করছে কে জানে, কিন্তু আমার তো উপায় ছিল না। আমি সাজিদকে ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে ছাড়া অন্য কারো কথা ভাবনাতেও আনতে পারি না, আর আনবো না। তাই এইভাবে আপনজনদের ছেড়ে আসতে হলো। আব্বু, তুমি হয়তো ভাবছো তোমাকে ভালোবাসি না, কিন্তু এটা তোমার ভুল ধারণা। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে এভাবে রেখে আসতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু সাজিদকেও যে আমি ভালোবাসি। ওকে ছেড়ে কি করে থাকবো? থাকতে পারবো না তো। তাই কষ্ট হলেও ওর হাত ধরে আসতে বাধ্য হলাম। বোঝানোর সময়ও দিলে না। অনেকের জালে তোমরা ফেসে গেছো। অনেক নিজের ক্ষোভ মেটাতে তোমাদের ওর গুটি বানিয়েছে, কিন্তু আমি ওর নোংরা চালকে সফল হতে দিতে পারি না। তাই তো এভাবে চলে আসা। সাজিদ আমার হাত শক্ত করে ধরে আছে। সোনালিকা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট হচ্ছে না, উল্টো ভালো লাগছে তোমার সাথে আসতে পেরে। আর আব্বু আম্মু ভাইয়ের কথা খুব মনে পড়ছে, কিন্তু খারাপ লাগছে তাদের ভুল করা থেকে আমি আটকালাম। সত্যি কি এই বিয়ে তারা মানবে? আমার মতো গরিব ছেলেকে আমার ভয় হচ্ছে সোনালিকা। আমরা হুশে পড়ে ভুল করে ফেললাম না তো? একদমই না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই এটা করার কোনো ভুল নেই। আব্বু ভুল করেছিল আমাদের মেনে না নিয়ে। অনেকের চক্রান্তে পা দিয়ে আব্বু তো জানেই না এটা অনেকের প্রতিশোধ আমি রিজেক্ট করায়। আমার ভয় হচ্ছে এই সিদ্ধান্ত না জেনে আবার কি হয়ে যায়। এই তুমি ছেলে নাকি মেয়ে বলো তো, আমার সন্দেহ হচ্ছে। হোয়াট? ঠিকই বলেছি, ছেলে হলে এত ভীতু কি করে হও তুমি? আমি বুঝি না মেয়েদের মতো কথা বলছো। যেখানে আমি ভয় পাবো আর তুমি আমাকে সাহস দেবে, তা না, উল্টো আমাকে তোমাকে সাহস দিতে হচ্ছে। আমার থেকে তুমি সাহসী বেশি, কিন্তু তাই বলে ছেলে কিনা সন্দেহ করবে? ওকে, ছেলে কিনা সেটা আজকে দেখিয়ে দিব। আর ভয় এখানেই বাদ হয়েছে। একদম ভয় পাবে না, আব্বু ঠিক মানবে। দেখো, আমাকে খুব ভালোবাসে, না মেনে কই যাবে শুনি। বাসে সব টুকটাক কথা বলে গন্তব্যে চলে এলাম। সাজিদের এক ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করছিল। দুজন কিছু বলে যেখানে আমরা থাকবো সেখানে নিয়ে গেল। রুমে ঢুকে এলাম। ছোটখাটো একটা রুম। রুমে আসবাবপত্র কিছু নেই, খালি একটা খাট পড়ে আছে। খাটে না আছে চাদর আর না আছে তোষক, খালি খাটে আর কিছু নেই। এটা কি সাজিদ? এখানে কি করে থাকবে? কিছু তো নেই। আজকে রাত এখানেই থাকতে হবে, কাল ভালোবাসা খুঁজবো বা কিছু কিনা যাবে। তাই বলে এমন খাটে শোয়ার মতো কিছু নেই। এখানে আমি কিছুতেই শুতে পারবো না। বালিশ নেই, তোষক নেই, কত শক্ত দেখো, আমার শরীর ব্যথা হয়ে যাবে। সাজিদ আমার দিকে অসহায় মুখ করে তাকালো। আমি ওর ব্যাপারটা এখন বুঝলাম। আমি ক্লান্ত হয়ে ভুলেই গেছি সব। আমি চুপ করে খাটে বসে পড়লাম। ইস, কত শক্ত। আমার খিদে পেয়েছে। রিপন, খাবার সাথে বালিশ নিয়ে আসবে, পালে চাদরও। সরি, ওভাবে বলা উচিত হয়নি আসলে। আমি কিছু মনে করিনি। তুমি এমন পরিবেশে আগে কখনো থাকোনি, প্রবলেম তো হবেই, কিন্তু আমি অভ্যস্ত আছি। একটু পর রিপন নামের ছেলেটি খাবার আর বালিশ দিয়ে চলে গেল। চাদর পাইনি। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুমের কি বাজে অবস্থা, কিন্তু কিছু বললাম না, সাজিদ কষ্ট পাবে বলে। আমি খেতে বসে বেশি খেয়ে ফেলেছি। অনেক খিদে পেয়েছিল, তাই খেয়ালই করিনি যে পাশে সাজিদ না খেয়ে বসে আছে। যখন খেয়াল হলো খাবার দিয়ে সাজিদকে দিলে আমাকে আগে খেতে বলে। আমি জোর করে 1 লোকমা মুখে দিয়ে দিতেই সাজিদের চোখে পানি চলে আসে।
আমার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে সোনালিকা। আমি তোমার যোগ্য না। দেখো তুমি কত ভালো খাবার খাও, আর আমি কি খাওয়াচ্ছি, আর থাকার জন্য ভালো। আর বলতে না দিয়ে ওর মুখ চেপে ধরেছিলাম। তোমার এই খাবার আমার বেশি ভালো লাগছে। দেখছো না কেমন তোমায় না দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর নিজেকে কখনো অযোগ্য ভাববে না, তুমি আমার জন্য পারফেক্ট। তাই তো তোমার হাত ধরে এসেছি, বুঝেছো? খাটের কোনায় বসে আছি আর আমার সামনে সাজিদ যুদ্ধ করছেন। এটা যেই সেই যুদ্ধ না, রান্না যুদ্ধ। সকালে উঠে রান্নার জিনিস কিনতে গেছিল। সাজিদ রান্না করার সবকিছু এনেছেন, প্রয়োজনীয় সবকিছু এনেছে। তারপর যখন রান্না নিয়ে আমাকে বলেছিল, কিন্তু আমি তো জীবনে রান্না ঘরেও ঢুকিনি, কি করে করব। তারপর ও নিজেই করতে বসেছে। কিন্তু ও যে রান্নায় কাঁচা দেখেই বোঝা যাচ্ছে। তরকারি নিয়ে যুদ্ধ, আবার এনেছে মাছ, সেটা ধরে বসে আছে। এদিকে এমন নাকানি চুবানি দেখে অনেকক্ষণ হাসি চেপে বসেছিলাম। সেই মাছটা ফাল দিয়ে হাত থেকে পড়ে গেল আর আমি কি গলা ফাটিয়ে হেসে উঠলাম। সাজিদ আমার দিকে একটু অসহায় করে বুঝায় হেল্প করতে। সাজিদ, তোমাকে কে বলেছিল মাছ আনতে বলো তো? আমি ভেবেছিলাম তুমি মনে হয় সব পারো। এখন কি হবে বলো? আমার খিদেতে পেট ব্যথা করছে, একেতে রান্না পারি না, তার উপর মাছ। তুমি ভাবতে পারছো? মাছটা কি করব? আমি তো কাটতে পারছি না। কেউ যদি একটু দেখিয়ে দিত। আসলে কি করা যায়? আমি উঠে দাঁড়াতে দরজায় ঢুকে পড়লাম। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মহিলা দাঁড়িয়ে আছে। কি করো বউ? দেখতে এলাম খেয়েছো কিছু? তোমার স্বামী না বলে খাবার আনতে গেছে, সে এসেছে কি? বলতে বলতে উনি ভেতরে চলে এলো। আমাদের পাশের রুমে তারা থাকে। সাজিদ যখন বাইরে গেছিল, মহিলাটি এসে আমার সাথে পরিচিত হয়েছে। এখন আবার এলো কেন? রুমে ঢুকেই এক প্রকার চিৎকার করে উঠলো। আমি ভাবনা বাদ দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকালাম। হাই হাই, এগুলো কি? তুমি স্বামীরে দিয়ে কাজ করাইতেছো? কেন, কি হয়েছে? এগুলো কেমন কাজ? আল্লাহ কি দিন আইলো? বউ বসে আছে আর স্বামী মাছ কাটে। বাবা, তুমি তো দেখি কাটতে পারো না, ভুল হচ্ছে, তোমার বউরে দাও। এইসব তোমার কি কাজ? কি বলছেন? আমাকে দেবে কেন? আমি কি পারি নাকি? আমি পারি না বলেই তো সাজিদ কাটছে। আর এই বিচ্ছিরি গন্ধ মাছ আমি কখনো কাটবো না। হাই হাই, কি বলো? আজকালকার বউ গো কি ডঙ্গ! তুমি কাটতে পারো না? না তো বিয়ে করছো কেন? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি যে সব পারবো এমনও তো না। আপনি বেরিয়ে যান এখান থেকে, যান বলছি। কি গো বাবা, তুমি এখনো মাছ নিয়ে বসে আছো? আমি ওনাকে জোর করে রুমের বাইরে এনে দরজা আটকে দিলাম। সাজিদ, দেখেছো কত অপমান করলো? অসভ্য মহিলা একটা। তখন এসে ও এই একাই 100 কথা বলে গেছে, আবার এখন। সোনালিকা, কথা বলো না। আমার আর কিছু বলার আগেই সাজিদ আহ করে উঠল, হাত ধরে ফু দিচ্ছে। এটা দেখেই সোনালিকা সাজিদের কাছে এসে বসলো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলো না। গন্ধে দম আটকে আসছে। একটু সরে দাঁড়িয়ে, কি হয়েছে সাজিদ হাতে তোমার? দেখো কেটে গেছে। তোমাকে বললাম না কথা কম বলো। হোয়াট? তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, মাছ কাটতে হবে না। এই মাছ কাটা শেষ। আমি এর জন্য বলেছিলাম হোটেল থেকে আনতে, কিন্তু তোমার কাছে তো টাকা নেই। আমি টাকা আনতে চাইছিলাম, তুমি তো রাজি হলে না। সাজিদ একটা চাপা রাগ চেপে কিছু বলল না। ও চায় না অন্যের টাকা নিতে, তাই আনতে না করেছে। সামান্য গন্ধের জন্য সোনালিকা সাজিদের হাত কেটেছে জেনেও কাছে এলো না। খুব কষ্ট পেল সাজিদ। সাজিদ ওইভাবে মাছ কাটলো অনেকক্ষণ ধরে, তারপর রান্নাও করলো। এদিকে সোনালিকার বাবা সোফায় আগুন হয়ে বসে আছে। পাশে বসে অনেক কান ভাঙাচ্ছে, যা শুনে আরও খেপে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন বেজে উঠে। পুলিশ অফিসারের ফোন। আশা নিয়ে রিসিভ করলেও আশাহত হতে হলো, কারণ তারা সোনালিকার কোনো খোঁজ দিতে পারেনি। আঙ্কেল, ওই সাজিদই সোনালিকাকে ফাঁসিয়ে নিয়ে পালিয়েছে। ওর মতলব ভালো না, ছোট লোক ছেলে, টাকার বড় লোক, তাই তো এমন করলো। সাজিদ খুব খারাপ। ও সোনালিকার কোনো ক্ষতি করবে কিনা আমার সেই চিন্তা হচ্ছে আঙ্কেল। ওই রাস্কেলকে আমি খুন করে ফেলবো। আমার মেয়েকে নিয়ে পালানো, এর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। জি আঙ্কেল, কি করে যে সোনালিকাকে বশ করেছে কে জানে। অমন ছেলেকে কি করে পছন্দ করে। সোনালিকা এবার বুঝবে অভাব কাকে বলে। টাকা ছাড়া চলে না। ওই সাজিদ নিশ্চয়ই টাকা পয়সাও নিতে বলছে সোনালিকাকে। আঙ্কেল, সোনালিকা কি অনেক টাকা নিয়ে গেছে? এটাই আমি বুঝছি না। তুমি বললে অনেক টাকার লোভ, তাই সোনালিকাকে ফাঁসিয়েছে। কিন্তু সোনালিকা বাড়ি থেকে 2 সেট ড্রেস ছাড়া আর কিছু নিয়ে যায়নি। এমনকি শরীরের সব খুলে রেখে গেছে। ওইটা বুঝেন না? সব রেখে ভালো হতে চাইতেছে আপনাদের কাছে, যাতে বাড়িতে জায়গা দেন, তাহলে তো পুরো সম্পত্তি হাতাতে পারবে। ছাড়বো না ওই রাস্কেলকে আমি। সারাদিন সোনালিকা বসে কাটালো। সাজিদ একটার পর একটা কাজ করেছে, আর ও দেখছে। বিকেলে সাজিদ ঘুমিয়ে আছে। কাল এলো, আর এই দিনেই কেমন অচেনা লাগছে সোনালিকাকে তার। হঠাৎ ঘুমের ঘোরে মনে হচ্ছে টুপ টুপ করে হাতে পানি পড়ছে, কেউ হাতে নরম স্পর্শ দিচ্ছে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো সাজিদ।
দেখলো সোনালিকা সাজিদের কাটা জায়গায় চুমু খাচ্ছে আর কাঁদছে। আমাকে এনেই ক্ষান্ত হয়নি তারা, অনেকের সাথে বিয়েও ঠিক করেছেন। কিছুতেই কিছু বুঝাতে পারছি না আমি যে বিবাহিত। সেসব জেনেও আব্বু আমার কথা শুনছে না। সাজিদ কোথায় আছে, কিভাবে আছে কে জানে। সবাই মিলে এমন ভাবে ঘিরে ধরেছে যে আমি কিছু করতে পারছি না। নিজেকে পাগল পাগল লাগছে। কি করব আমি? কেউ তো আমার দিকটা চোখ দিয়ে দেখছেই না, কেউ আমার কথা ভাবছে না। যে আব্বু আমার কথা ভাবতো, আমার মতামতের গুরুত্ব দিত, সেই কিনা আমাকে এত কষ্ট দিচ্ছে। কি করে আমি তাদের বোঝাই? কি করে? চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। নিজেকে এত অসহায় লাগছে বোঝানো তাই। অনেকের চক্রান্ত সামনে আনতে পারছি না। কি করে আনবো? সবার কাছে তো ওই মহান হয়ে আছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। ওপাশ থেকে আম্মুর কণ্ঠ কানে এলো। আম্মুকে বলে চেষ্টা করে দেখি। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। আম্মু বলে আম্মুর হাত নিজের হাতের মুঠোয় করে নিলাম। প্লিজ আম্মু, তুমি কিছু করো। সাজিদকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব ভালোবাসি ওকে। এসব বলে লাভ নাই। তোমার আব্বু বিয়ে ফাইনাল করে ফেলেছে। কালকে তোমার বিয়ে অনিকের সাথে। কি বলছো? আমি ঠিকই বলছি, তোর আব্বু আর তোমার ভাইয়া কথা বলেছিল। কিছু করো আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমি যে বিবাহিত, একজন বিবাহিত মেয়ের বিয়ে তোমরা কি করে দিতে পারো আম্মু? আব্বু এতটা নির্দয় কি করে হচ্ছে? আমার কথাটা কেউ ভাবছো না? তোমরা কি চাও আমি মরে যাই? আম্মু আমার মুখে হাত দিয়ে আটকে দিল। কি সব বলছিস? এমনটা আমি চাই না। আমার একমাত্র মেয়ে তুই, তোকে কিছুতেই হারাতে পারবো না। পারবে 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 বলেই তো এমন করছো। বিয়ে অফ না করলে আর সাজিদের কাছে যেতে না দিলে আই প্রমিস আমি কিছু করে বসবো। সঙ্গে সঙ্গে আম্মু আমার গালে ঠাস করে চড় দিল। এমন কথা বলতে পারলি? ওই ছেড়ে তোর সব আমরা কিছুই না তোর কাছে। ওর জন্য তুই মায়ের সামনে মরার কথা বললি। সন্তানের মুখে এ কথা শুনলে মায়ের কেমন লাগে বুঝিস? বুঝিস না। যেদিন মা হবি সেদিন বুঝবি। আমি কেঁদে উঠলাম। আম্মুর বুকে মাথা রেখে কেঁদে চলেছি। আম্মু, আমার সাজিদের কাছে যেতে দাও না গো। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর কাঁদিস না, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ আম্মু। আমি খাটে খুশি হয়ে বসে আছি। আম্মু যেহেতু এখনই বলেছে নিশ্চয়ই কিছু করবে, আব্বুকে রাজি করাতে পারবে, আমি শিওর। কিন্তু আমার আশায় জল ঢেলে দিল। আব্বু চেঁচামেচি করে রাতেই বিয়ের ব্যবস্থা করতে লাগলো। আমাকে বন্দি করে রেখেছে। বিয়ে দিয়েই ছাড়বে। ভাইয়াও বাড়িতে নেই। বিকেল থেকে দেখছি না। ভাইয়ার মনটা কাল একটু নরম ছিল। ভাইয়াকে বললে হয়তো আশা আছে। এখন কি করব? কিছুতেই এই বিয়ে আমি করব না। শয়তান অনেক আমার সামনে বসে আছে, আমি অন্যদিকে ঘুরে আছি। আমি আর অনেক পাশাপাশি বসে আছি। আমি উঠে যেতে গেলে অনেক আমার হাত ধরে আটকায়। জানি না কি হয়, রাগে শরীর জ্বলে উঠে আমার। ঠাস করে চট দিয়ে বসি। রুমে অনেকের বাসার লোক। সামনে আব্বু ও আম্মু বসে আছে, ভাইয়া নেই। আমার কাছে সবাই দাঁড়িয়ে যায়। আমার সেদিকে ভ্রুক্ষেপ নাই। উঠে আম্মুকে জড়িয়ে ধরি। খারাপ লাগছে। আমার সময় শেষ হয়ে আসছে, বুঝতে পারছি। খুব কষ্ট হচ্ছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে আছি। কেউ হাত ধরে টান মারলো। তাকিয়ে দেখি আব্বু চোখ মুখ লাল করে আছে। এমন কাজে হাত উঠিয়ে মারতে যাবে, কিন্তু মারলো না। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে মা, তোকে এমন লাগছে কেন? আচমকা সোনালিকার আব্বু সোনালিকার মুখ ধরে জিজ্ঞেস করতে লাগলো। এতদিন মেয়ের দিকে ভালো করে খেয়াল করেনি। আজ ভালো করে দেখছে মেয়েটা কত শুকিয়ে গেছে। এত সুন্দর মেয়ে, তার চোখের নিচে কালো হয়ে গেছে। এটা দেখে বুক কেঁপে উঠে। আজ মনে হচ্ছে মেয়ের সিদ্ধান্ত না মেনে কত বড় অপরাধ করেছে উনি। নিজেকে বড্ড অপরাধী লাগছে। না, এইভাবে মেয়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়ার কথা চিন্তা করা উচিত হয়নি। মেয়ের সুখই তো সব, কেন কষ্ট দিল? কিছু বলতে যাবে তার আগেই সোনালিকা ঢলে পড়লো বাবার বুকে। সোনালিকা চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে পেল। পাশে হাত শক্ত করে ধরে কান্না করছে আম্মু, পাশে আব্বু। একটু পিছনে তাকে অবাক হয়ে গেছে ভাইয়ার সাথে সাজিদ। আমি এখানে কেন? আমি তো বাড়িতে। আর আমি তো বিষ খেয়েছিলাম, বাঁচলাম কিভাবে? আমাকে ক্ষমা করে দে সোনালিকা। তোর কথা বিশ্বাস না করে ওই রাস্কেল অনিককেও করেছিলাম। তার জন্য তুই এত বড় সিদ্ধান্ত কি করে নিলি? আমাদের ছেড়ে যাওয়ার কথা কি করে ভাবলি? তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচতাম? অনেক যে খারাপ সেটা তো আমরা জেনে গেছিলাম। তাই তো বিয়ের নাটক করছিলাম। আর তোর ভাইকে পাঠিয়েছিলাম সাজিদকে আনতে। মানে? তোর মা যখন বলল তোর ব্যাপারে সব, আর আমি তখনই সিদ্ধান্ত নেই তোদের মেনে নেব। কিন্তু অনেক সাজিদকে কিডন্যাপ করেছিল। ওর হাত থেকে বাঁচাতে আমরা এই বিয়ের নাটক করি, যাতে ও বিয়ে নিয়ে ব্যস্ত থাকে আর এই সুযোগে সাজিদকে মুক্ত করে আনতে পারে। কিন্তু তার আগেই তো তুই এত বড় অঘটন ঘটিয়ে ফেললি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। নিজের বোকামিতে নিজের উপর রাগ হচ্ছে। ইস, এখন যদি সত্যি মরে যেতাম, সাজিদকে কোথায় পেতাম? আব্বুকেও ভুল বুঝতাম। আব্বুকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বললাম মেনে নেওয়ার জন্য। খুব খুশি হলাম।
ভাইয়া এসে কথা বলে বেরিয়ে গেল। সবাই চলে গেলে সাজিদ আমার পাশে এসে বসে অভিমান নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, সোনালিকা, তুমি আমাকে একটু ভালোবাসো না, আজ বুঝলাম। মানে? হ্যাঁ, ভালোবাসলে একা ফেলে কি করে চলে যেতে চাইছিলে? আমি কি জানতাম এত বড় সারপ্রাইজ আছে আমার জন্য? আমি তো ভেবেছি তোমাকে আমি হারিয়ে ফেলেছি, আর তোমাকে হারিয়ে ফেললে বেঁচে থেকে কি হবে। চুপ। সত্যি আমি এত ভয় পেয়েছিলাম যে। ওসব থাক, আর কখন এমন ডিসিশন নেবে না। তুমি সাথে থাকলে কখনো নেব না, কিন্তু তুমি না থাকলে আবার নিতে পারি। একটা মার দিব। কি? তুমি আমাকে মারবে? মারবো। যাও, তোমার সাথে কথা নেই। আচ্ছা, চলে যাই। সত্যি। সাজিদ উঠে যেতে নিল, আমি রেগে ওর হাত শক্ত করে ধরে ফেললাম। এক পা নড়লে মেরে ফেলবো। তুমি তো যেতে বললে। আমি যেতে বললে যাবে কেন? বাবারে, যেতে বললেও নির্লজ্জের মতো থাকবো? হ্যাঁ, থাকবে। সাজিদকে জড়িয়ে বুক মুখ গুজে দিলাম। অনেক ভালো লাগছে। এমন একটা দিন চেয়েছিলাম যখন আব্বু আমাদের মেনে নেবে। আজ আর কোনো ভয় নেই, সবাই আছে আমাদের সাথে।
Thank you.